এইচএসসি ইকোনমিক্স সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি থেকে যত ধরনের এমসিকিউ থেকে শুরু করে যত টপ এমসিকিউ, আমি যদি এক কথায় বলি, যা যা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, যা যা তোমাদের বোর্ড পরীক্ষা আসতে পারে, সব কিছুই আজকের ক্লাসটা যদি করো তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এই ক্লাসের পিডিএফ নিয়ে তোমাদের একটা সবসময় কনফিউশন থাকে, ভাই তুমি পিডিএফটা পেয়ে যাবা, পিডিএফ পাওয়ার জন্য তোমার কি করতে হবে, এই ক্লাসটা তোমার নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে এবং টাইমলাইনে শেয়ার করার সাথে সাথে এই ক্লাসের কমেন্টে তোমাদের যারা যারা ফ্রেন্ড আছে, পরিচিত জন আছে, যাদের এই ক্লাসটা প্রয়োজন তাদের অবশ্যই মেনশন করে দিবা এবং এই সব কিছু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করার সাথে সাথে তোমরা আজকের যে ক্লাসটার পিডিএফ, এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে এবং এই ক্লাসের পিডিএফটা পড়লে আমি এটা এনশিওর করতে পারি তোমার এই চ্যাপ্টার নিয়ে বিন্দু মাত্র কোনো কনফিউশন থাকবে না এবং এর বাইরে থেকে আর কোনো এমসিকিউ তোমার বোর্ড পরীক্ষা বলো অথবা এমনি তোমাদের কলেজ এক্সাম বলো, এখানে এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। সো আর দেরি করবো না, আমরা ডিরেক্টলি চলে যাবো ক্লাসে। এই চ্যাপ্টারটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন আমরা দেখো তাহলে এই চ্যাপ্টারের এমসিকিউগুলো নিয়ে আমরা একটু হিউজ অ্যানালাইসিস করবো। আজকে কিন্তু আমরা অনেকগুলো জিনিস পড়বো। আমি যদি তোমাকে একটু দেখাই, অনেকগুলো জিনিস হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে আছে। সো আমি আর কথাবার্তায় যাচ্ছি না, আমি তোমাদেরকে আমরা প্রথম থেকে আমরা শুরু করতেছি, ঠিক আছে? সো দেখো বাংলাদেশের প্রাচীন পেশা কোনটা, এই জায়গায় একটু আমরা দেখি বাংলাদেশের প্রাচীন পেশা কোনটা, ঠিক আছে? বাংলাদেশের প্রাচীন পেশা কোনটা, দুইভাবে প্রশ্নটা আসতে পারে, কোনটি পৃথিবীর প্রাচীন পেশা। সো অনেকগুলা বোর্ডে হইতেছে, তুমি কোয়েশ্চেনটা দেখতে পাইতেছো অনেকগুলা বোর্ডে। ওকে, বাংলাদেশের প্রাচীন পেশা কিংবা পৃথিবীর প্রাচীন পেশা, এই কথাটা যদি বলতে চাও একদম খুবই ইজি একটা জিনিস। তো আমরা সৃষ্টি সূচনা লগ্ন থেকে আমরা কোন পেশাটাকে, আমরা তো একটা সময় আমরা স্বাভাবিক ছিলাম না কিংবা ধীরে ধীরে আমরা পৃথিবীর সাথে বিবর্তনের মাধ্যমে আমরা একটা স্বাভাবিক একটা জীবনে আসছি, ঠিক আছে? তখন আদিমকালে আমাদের কোন পেশাটা বেসিক্যালি আমাদের রুটস ছিল কিংবা কোনটার মাধ্যমে আজকে আমরা এই আধুনিক সভ্যতায় প্রবেশ করেছি। সো ডেফিনেটলি আমাদের প্রাচীন যে পেশাটা ছিল এটা আমাদের কি কৃষিকাজ। অ্যাজ ইউজুয়াল আমরা বলতেই পারি কৃষিকাজ আমাদের প্রাচীন পেশা, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা এর পরবর্তী প্রশ্নটা যদি দেখি, আমাদের মোট শ্রমশক্তির কত ভাগ কৃষিকাজে নিয়োজিত, শ্রমশক্তির কত ভাগ আমাদের কৃষিকাজে নিয়োজিত। মোট শ্রমশক্তির এটাও দেখো তোমার বোর্ডে আসছে, মোট শ্রমশক্তির আমরা যেটা বলতে পারি, সবাই একটু কমেন্টে আনসার করবা, মোট শ্রমশক্তির 40.7 ভাগ আমাদের মানে টোটাল যেটা জনসংখ্যা আছে তার নিয়ারলি 40% আমার কৃষিকাজের সাথে জড়িত, ঠিক আছে? অ্যান্ড দেন বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্যটা কি? হ্যাঁ, বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্যটা কি, কোন ধরনের? আমরা তো বেসিক্যালি তুমি যদি একটু ভালো মতো দেখো, আমরা কিন্তু অতটুকু মানে তোমার ডেভেলপড কৃষি অথবা ডেভেলপড এগ্রিকালচার এখনো আমাদের সাথে ইন্ট্রোডিউস হয় নাই, ঠিক আছে? আমাদের সাথে ইন্ট্রোডিউস হয় নাই। সো এই ডেভেলপড কৃষি যেহেতু আমাদের সাথে ইন্ট্রোডিউস হয় নাই বলতে গেলে, ওই জন্যই তো বেসিক্যালি আমরা এখনো খাদ্যের স্বয়ংসম্পূর্ণ যেটা আমরা বলি ওইটা এখন আমরা রিচ করতে পারি নাই, ঠিক আছে? সো এখানে আমরা যে জিনিসটা বলতেছি কৃষির বৈশিষ্ট্য। সো আমরা এখনো উন্নত প্রযুক্তির ছোঁয়াটা আমাদের কোন প্রান্তিক লেভেল পর্যন্ত যায় নাই কিংবা অধিক মূলধন একজন মানে কি, এটা তুমি মুষ্টিমেয় কয়েকটা জায়গায় দেখতে পাইতেছো কিংবা রিসেন্ট টাইমে তুমি দেখতে পাইতেছো। আমরা কি হিউজ ক্যাপিটাল কি তোমার যে কোনো পয়সাওয়ালা এরা কি ইনভেস্ট করতেছে আমাদের কৃষিতে? ডেফিনেটলি নট। তাহলে এটা হইতেছে না, সম্প্রসারিত বাজার তো এটা নাই কিংবা বাজার নিয়ে অনেক তোমার অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, অনেক ধরনের ঝামেলা আছে। সম্প্রসারিত বাজারও আমরা এই জায়গায় কৃষির ক্ষেত্রে ক্রিয়েট করতে পারি নাই। ডেফিনেটলি আমাদের কৃষির যেই জিনিসটা আমাদের প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট। কেন প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট? যেমন মনে করো আমি যদি তোমাকে বলি ভালো বৃষ্টি ফলনটা ভালো হচ্ছে, আবার অধিক বৃষ্টি যখন হইতেছে তখন একদম ভাইসা যাইতেছে। সো প্রকৃতির একটা তোমার প্রকৃতির একটা মধ্যম পন্থা যখন আরো আচরণ আমাদের কৃষকদের সাথে করে দেন মোটামুটি আমাদের ফলনটা হইতেছে ভালো হয় আর কি। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখনো উই আর নট প্রপার এডুকেটেড কৃষি নিয়ে আর কি, ঠিক আছে? সো এরপরে দেখো কৃষিকাজ বাংলাদেশের অর্থনীতি কোন খাতের মধ্যে পড়ে, ঠিক আছে? আমি কিছুক্ষণ আমাদের কৃষিকাজ কোন খাতের মধ্যে পড়তেছে, অনেক ধরনের তো খাত আছে তাই না? আমাদের দেখো মালিকানা ভিত্তিক খাত, শহুরে খাত, এই শহুরে খাত কিংবা সেবা খাত, কোন ধরনের খাতের মধ্যে আমাদের বেসিক্যালি তোমার কৃষি পড়তেছে। সো কৃষি মানে কি করতেছি আমরা, একটা তুমি যদি একটু যদি তোমার ওয়াইল্ডলি চিন্তা করো, কৃষি মানে কি, আমি ধান উৎপাদন করতেছি,
আমি গম উৎপাদন করতেছি, আমি শস্য উৎপাদন করতেছি, আমি মাছের চাষ করতেছি, তাই না? সব কিছুই তো আমাদের এখানে জড়িত, রাইট? সব কিছুই তো ইন্ডিভিজুয়ালি জড়িত, তাই না? সো আমি তোমার বিভিন্ন খাদ্যশস্যের চাষ করতেছি। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, সো এই কৃষিকাজটা বেসিক্যালি একটা উৎপাদন রিলেটেড জিনিসের সাথে, মানে উৎপাদন ভিত্তিক একটা সিস্টেমের সাথে আমাদের জড়িত, ঠিক আছে? সো উৎপাদন ভিত্তিক খাত, এটা আমি এর আগেও তোমাদেরকে এর আগের ক্লাসেও বলেছিলাম, এর আগের ক্লাসেও শিখাইছিলাম তোমাদের উৎপাদন ভিত্তিক খাত কয়টা। উৎপাদন ভিত্তিক খাত হচ্ছে আমাদের তিনটা। একটার মধ্যে হচ্ছে কৃষি, একটা পাইছি আমরা শিল্প, এবং আর একটার মধ্যে যথাক্রমে আমরা পাইতেছি সেবা। এই তিনটা হইতেছে আমাদের উৎপাদন ভিত্তিক খাত, এবং উৎপাদন ভিত্তিক খাতকে আমরা তিনটা ভাগে বিভক্ত করতেছি। তার মধ্যে একটা হইতেছে আমাদের কৃষি। আই থিঙ্ক আমার কথা সবাই বুঝতে পারছো। অ্যান্ড দেন কৃষির অবকাঠামো, আমি বলছিলাম তোমাদেরকে শিখাইছিলাম আসলে অবকাঠামোগত আলোচিত বিষয় কি কৃষির ক্ষেত্রে, ভূমি বন্টন, জমি জনসংখ্যা অনুপাত, নাকি কৃষি পরিকল্পনা, ঠিক আছে? এখানে অবকাঠামোগত আমাদের আলোচিত বিষয়সমূহ কি? দুই ধরনের ব্যাপার আছে আমাদের সবসময়, আমি বলি একটা হচ্ছে কাঠামোগত আর একটা হচ্ছে অবকাঠামোগত। সো অবকাঠামোগত আমরা কি পাইতেছি? ডেফিনেটলি ভূমি বন্টন এবং জমি জনসংখ্যার অনুপাত, এটা হচ্ছে অবকাঠামোগত। এখানে কৃষি পরিকল্পনা কি? এটা হচ্ছে কাঠামোগত। মানে কাঠামোগত মানে কি? যেখানে তোমার ব্রেইনটা জড়িত, ঠিক আছে, যেখানে তোমার স্কিলটা জড়িত, যেমন কৃষি পরিকল্পনা, বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা, ঠিক আছে, তারপর কৃষির বিভিন্ন জিনিসগুলো নিয়ে রিসার্চ করা, গবেষণা করা, কিভাবে বেশি উৎপাদন হবে এগুলো নিয়ে আমরা উচ্চ ফলনশীল জাতের বীজ আবির্ভাব করা, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে মানে রিসার্চ টাইপসের যেসব জিনিসগুলা, কিংবা প্ল্যানিং টাইপসের যে জিনিসগুলো, কিংবা স্কিলস টাইপসের যেসব জিনিসগুলা, এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের কাঠামোগত যেই পরিকল্পনা, কাঠামোগত পরিকল্পনার মধ্যে পড়তেছে। আদার সাইডগুলো হইতেছে আমাদের অবকাঠামোগত। সো ভূমি বন্টন, জমি জনসংখ্যার অনুপাত, এগুলো ডেফিনেটলি আমরা বলতে পারতেছি অবকাঠামোগত আলোচিত বিষয়সমূহ, পার্সপেক্টিভ, মানে এই বাই দ্য বেসিস অফ দিস কোয়েশ্চেন, ঠিক আছে? এনিওয়ে, সো এরপরে দেখো বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের অবদান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে? আমরা ডিজিটাল হচ্ছি, আমরা ডেভেলপড হচ্ছি, আস্তে আস্তে আমাদের মানুষরা হচ্ছে কৃষির ক্ষেত্রে থেকে আস্তে আস্তে আমরা মানে কি ডিমোটিভেটেড হচ্ছি, না এখানে করলে তো টাকা পয়সা আমরা ইনকাম করতে পারি না। সো ভ্যারাইটিস জিনিস আসলে আমাদের মধ্যে হচ্ছে কাজ করতেছে, রাইট? না আমরা বেশি পয়সা ইনকাম করতে চাই, বেশি পয়সা ইনকাম করতে যাই হইতেছে আমরা ডাক্তারি পড়তেছি, ইঞ্জিনিয়ারিং পড়তেছি, বিভিন্ন বিজনেস করতেছি, বিভিন্ন শিল্প কলকারখানায় কাজ করতেছি, কৃষি করবো না করছে। এখানে আমরা এটা এখনো আমরা অতটুকু ডেভেলপ পর্যায়ে পৌঁছাইতে পারি নাই, কিংবা এটার যেটা মার্কেটটা আমরা ক্রিয়েট করতে হয়, কিংবা ইন্টারন্যাশনালি আমাদের যে বাজারটা ক্রিয়েট করতে হয়, ওই জিনিসটা আমরা পারি না। দ্যাট মিনস এই আমাদের অদক্ষতার কারণে কৃষিটা ক্রমান্বয়ে হইতেছে আমাদের হ্রাস পাচ্ছে। ওকে, অ্যান্ড দেন এরপরে দেখো জাতীয় অর্থনীতিতে অবদানের ক্ষেত্রে বাংলাদেশের বৃহত্তম কৃষি উপখাত কোনটা? মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? এই জায়গায় আমি একটু পড়াবো, এই জায়গায় একটু তোমাদের জানতে হবে, এই জায়গায় তোমাদের একটু পড়তে হবে। হ্যাঁ, বাংলাদেশের বৃহত্তম কৃষি উপখাত, বাংলাদেশের বৃহত্তম কৃষি উপখাত, এই জায়গায় একটু জানতে হবে, এই জায়গায় একটু আমাদের সবার একটু এই জায়গায় পড়তে হবে, ঠিক আছে? সবাই একটু দেখো, ঠিক আছে? সবাই একটু এই জায়গায় একটু দেখো। ওকে, আমরা বেসিক্যালি হচ্ছে কৃষিকে সার্বিকভাবে, হ্যাঁ, আমরা সার্বিকভাবে কৃষিকে কয়টা উপখাতে বিভক্ত করি, ঠিক আছে? সার্বিকভাবে হচ্ছে কৃষির উপখাত কয়টা? কৃষির উপখাত হচ্ছে দুইটা। কৃষি উপখাত কয়টা? কৃষির উপখাত হচ্ছে ভাইয়া দুইটি। সার্বিকভাবে কৃষির উপখাত কয়টি ভাইয়া? সার্বিকভাবে কৃষির উপখাত হইতেছে ভাইয়া দুইটি, দুই ভাগে বিভক্ত করি, ঠিক আছে? একটাকে বলি হচ্ছে একটাকে বলি কি ভাইয়া কৃষি ও বনজ, একটা সাইডে আমরা ফেলি কৃষি ও বনজ, এটার একটা সাইডে ফেলি। এরপর আরটা হইতেছে আমাদের মৎস্য সম্পদ, ঠিক আছে? আরটা হইতেছে আমাদের কি মৎস্য সম্পদ, ঠিক আছে? সবাই একটু দিন, একটা হচ্ছে কৃষি ও বনজ, আরটা হইতেছে মৎস্য সম্পদ, ঠিক আছে? ঠিক আছে, এরপর হচ্ছে কৃষিকাজের উৎপাদন, ঠিক আছে? সবাই একটু দেখো, এরপর একটু দেখো, এরপর হচ্ছে কৃষিকাজের ধরন। আমি আরেকটা কালার দিয়ে লিখি যাতে তোমাদের বুঝতে তোমাদের ইজি হয় আর কি। হ্যাঁ, যেমন কৃষিকাজের ধরন ও উৎপন্নের ধরন, ঠিক আছে? কৃষিকাজের ধরন ও উৎপন্ন পণ্যের প্রকৃতির উপর বেস করে, ও উৎপন্ন পণ্যের
পণ্যের প্রকৃতির উপর বেস করে, ঠিক আছে, উৎপন্ন পণ্যের প্রকৃতির উপর ভিত্তি করে আমরা কৃষিকে কয়টা উপখাতে বিভক্ত করি? ভিত্তি করে কৃষিকে হচ্ছে 4টি উপখাতে বিভক্ত করা হয়। কয়টা উপখাতে বিভক্ত করা হয়? 4টি উপখাতে, ঠিক আছে। কয়টা উপখাতে বিভক্ত করা হয়? সবাই একটু লিখো। 4টি উপখাতে বিভক্ত করা হয়। উপখাতে বিভক্ত করা হয়, বিভক্ত করা হয়। আশা করি সবাই বুঝতে পারছো। তো এই 4টা উপখাত কি কি? ঠিক আছে, এই 4টা উপখাত কি কি? তাহলে দেখো, একে আমরা কি পাইতেছি? একে বলতেছি আমরা শস্য ও সবজি খাত, ঠিক আছে, শস্য ও সবজি খাত, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা বলছি পশু সম্পদ, পশু সম্পদ। তিনে কি বলছো? বনজ সম্পদ। আশা করছি সবাই বুঝতে পারছো। শস্য সবজি খাত, পশু সম্পদ। আমি সরে যাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। শস্য সবজি খাত বলতে গেলে শাকসবজি খাত আর কি, ঠিক আছে। পশু সম্পদ, বনজ সম্পদ, এবং 4 আমরা বলতে পারতেছি কি ভাইয়া? মৎস্য সম্পদ। 4 আমরা কি লিখতে পারতেছি ভাইয়া? আমরা লিখতে পারতেছি 4 মৎস্য সম্পদ। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। তো এই যে 4টা খাত আছে, ঠিক আছে, এই 4টা খাতের মধ্যে আমি যদি কৃষি ক্ষেত্রের মানে অর্থনীতির অবদানের ক্ষেত্রে যদি বলি আর কি, এই যে অর্থনীতির অবদানের ক্ষেত্রে যদি বলি, এখানে বৃহত্তম আমাদের খাত কোনটা? এখানে বৃহত্তম এই যে 4টা আমি খাত বলতেছি, কিংবা ওভারঅল যে খাতগুলো রয়েছে, এখানে সবচেয়ে বৃহত্তম খাত হইতেছে আমাদের শস্য ও শাকসবজি খাত, ঠিক আছে। বৃহত্তম খাত কোনটা? বৃহত্তম খাত হইতেছে আমাদের শস্য ও শাকসবজি খাত, ঠিক আছে। তাহলে আমাদের রাইট আনসার কোনটা হচ্ছে? ক নাম্বার। এন্ড দেন দেখো কৃষির উপখাতগুলো কি, ঠিক আছে। প্রাণী সম্পদ, শস্য, বনজ সম্পদ। এখন কি তুমি ইজিলি বলতে পারতেছো না কোনটা হবে? ডেফিনেটলি 3টাই তো আমার উপখাতের মধ্যে রিলেটেড। তো আমার আনসার কি হবে? সরি টু সে, প্রাণী সম্পদ, শস্য, মানে সরি টু সে, এই জায়গায় একটা আমাদের ভুল আছে। শস্য ও শাকসবজি খাত হবে, ঠিক আছে। শস্য শাকসবজি খাত থাকলে এটা আমাদের রিলেটেড হইতো, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারতেছি প্রাণী সম্পদ ও বনজ সম্পদ, ঠিক আছে। এরপরে দেখো এই উদ্দীপকটা একটু পড়ো। মাহমুদের একটা ফলের বাগান রয়েছে, ঠিক আছে। মাহমুদের একটা কি রয়েছে? ফলের বাগান রয়েছে। তিনি বাগানের পাশের জমিতে, ঠিক আছে, একটা ফলের বাগান রয়েছে। কিসের বাগান রয়েছে ভাইয়া? ফলের বাগান রয়েছে। বাগানের পাশের জমিতে তিনি হচ্ছে কিসের চাষ করছে ভাইয়া? আলুর চাষ করছে। তিনি ছাগল পালনের একটা খামারও প্রতিষ্ঠা করছে। মৌ চাষেও তার খুব আগ্রহ রয়েছে, তবে আলু চাষ থেকে তার আয়টা বেশি হচ্ছে, ঠিক আছে। ফলের বাগান তার মানে একটা বনজ সম্পদ। তারপর হইতেছে আলু চাষ, তাহলে শস্য শাকসবজি ক্ষেত, এই খাতেও তার একটা ইনভেস্টমেন্ট আছে। তারপরে হচ্ছে ছাগল পালনের একটা খামার, ঠিক আছে। তাইলে তার হচ্ছে ভাইয়া ছাগল পালনের একটা যেহেতু খামার বলতেছে, তাইলে তার হচ্ছে ভাইয়া পশু সম্পদও একটা মানে পশু খাতেও তার একটা ইনভেস্টমেন্ট আছে। আমি মোটামুটি উদ্দীপকটা পড়ে বুঝতে পারছি। সো উদ্দীপক থেকে আমার কোয়েশ্চেন করলো কি, মাহমুদ কৃষির কোন উপখাতে বেশি অবদান রাখছে? মাহমুদ কৃষির কোন উপখাতে বেশি অবদান রাখছে? আমি আবার একটু ব্যাকহ্যান্ডে যাচ্ছি। দেখো সে সবচাইতে বেশি এই যে বিভিন্ন খাতে, সে বনজ সম্পদ বলো, বনজ খাত বলো, শস্য শাকসবজি খাত বলো, পশু খাত বলো, বিভিন্ন জায়গায় তার একটা ইনভেস্টমেন্ট তার কৃষি ক্ষেত্রে আছে। এবং সে সবচাইতে বেশি আয় করতেছে কোথা থেকে? আলু চাষ থেকে সে অনেক বেশি প্রফিট গেইন করতেছে। তাহলে ভাইয়া এই জায়গায় তুমি বলতে পারো সে কোন জায়গা থেকে সবচাইতে বেশি তোমার হচ্ছে আর্ন করতেছে? ডেফিনেটলি শস্য ও শাকসবজি ক্ষেত থেকে হচ্ছে সে হচ্ছে সবচাইতে বেশি তোমার সে হচ্ছে সবচাইতে বেশি কি করতেছে? আর্ন করতেছে, ঠিক আছে। কোন উপকার থেকে বেশি অবদান রাখছে? কারণ যে জায়গা থেকে সে টাকা পয়সা বেশি ইনকাম করতেছে, যে জায়গা থেকে তার বেশি মুনাফা অর্জিত হচ্ছে, ওই জায়গায় তো সে বেশি কিনে বেশি অবদান রাখতেছে, তাই না ভাইয়া? এরপরে দেখো মাহমুদের সাথে সম্পর্কিত কৃষির উপখাতগুলা, ঠিক আছে, তার সাথে 3টা খাতেই হইতেছে আমাদের জড়িত। ওকে, 3টা খাতেই হইতেছে আমাদের জড়িত। ওকে, এরপরে দেখো ভাইয়া সজীব তার বন্ধুর সাথে খুলনায় বেড়াতে গেল, ঠিক আছে।
আচ্ছা, আমরা এর আগে যে কোয়েশ্চেনটা আমরা পড়ছি ওখানে কিন্তু শস্য সহ ইনক্লুড হবে, ঠিক আছে। এরপরে দেখো, সজীব তার বন্ধুর সাথে খুলনায় বেড়াইতে গেল, ঠিক আছে। বেড়াতে যাওয়ার সময় সে তার বন্ধুর কাছ থেকে জানতে পারলো এই এলাকায় একটি গুরুত্বপূর্ণ চাষাবাদ হলো সাদা সোনা। তো এখানে আমরা সাদা সোনা কিংবা হোয়াইট গোল্ড বলতে কি বুঝি? সাদা সোনা কিংবা হোয়াইট গোল্ড, হোয়াইট গোল্ড বলতে আমরা কি বুঝি বলো দেখি ভাইয়া? হোয়াইট গোল্ড বলতে আমরা কারে বলি? ঠিক আছে, হোয়াইট গোল্ড কারে বলা হয় বলো দেখি, কে বলতে পারবা আমাকে একটু কমেন্টে জানাও। হোয়াইট গোল্ড বলতে গেলে আমরা কারে বুঝি? হোয়াইট গোল্ড, ঠিক আছে, হোয়াইট গোল্ড বলতে গেলে আমরা কারে বুঝি আমাকে একটু জানাও। হোয়াইট গোল্ড বলতে গেলে আমরা কারে বুঝি? ডেফিনেটলি হোয়াইট গোল্ড বলতে গেলে আমরা কারে বুঝি? চিংড়িকে বুঝি। কারে বুঝি ভাইয়া? আমরা চিংড়িকে বলি হোয়াইট গোল্ড। কারে বলি ভাই? আমরা চিংড়িকে বলি হোয়াইট গোল্ড, ঠিক আছে। আমাদের এখানে সামুদ্রিক সামুদ্রিক কত প্রজাতির চিংড়ি পাওয়া যায় জানো ভাইয়া? সামুদ্রিক পাওয়া যায়, সামুদ্রিক চিংড়ি প্রজাতি কতগুলো আছে আমাদের দেশে? সামুদ্রিক চিংড়ি প্রজাতি আছে নিয়ারলি আমাদের 36 রকমের, 36 রকমের সামুদ্রিক হচ্ছে চিংড়ি প্রজাতি আছে। এরপরে হচ্ছে মিঠা পানির চিংড়ি কতটুকু আছে? মিঠা পানির চিংড়ি, ঠিক আছে, মিঠা পানির চিংড়ি আছে নিয়ারলি হচ্ছে 24 ধরনের মিঠা পানির চিংড়ি আছে আমাদের দেশে, নিয়ারলি 24 টাইপস, মানে 24 ধরনের মিঠা পানির কি রয়েছে? চিংড়ি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, হোয়াইট গোল্ড মানে কি ভাইয়া? হোয়াইট গোল্ড মানে হচ্ছে চিংড়ি। আর যদি তোমাদের প্রশ্নের মধ্যে যদি ব্ল্যাক টাইগার আসতো ভাইয়া, ব্ল্যাক টাইগার মানে কি জানো ভাইয়া? ব্ল্যাক টাইগার, ঠিক আছে, ব্ল্যাক টাইগার কাকে বলা হয় জানো? ব্ল্যাক টাইগার, এটাও কিন্তু জেনে রাখতে হবে। ব্ল্যাক টাইগার কাকে বলা হয় এটা একটু জেনে রাখবা। ব্ল্যাক টাইগার কাকে বলা হয়? বাগদা চিংড়ি। অনেকগুলো তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি যাতে তোমরা একটা প্রশ্ন থেকে অনেকগুলো ইনফরমেশন পাও, এবং সাথে সাথে অল্টারনেট বিভিন্ন কোয়েশ্চেন তো তোমাদের হইতে পারে, মানে একটা কোয়েশ্চেনের বেসিসে আমরা আরো অনেকগুলো জিনিস ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমাদের প্রিপারেশনটা স্মুথ হয়, তোমরা যাতে অনেকগুলো জিনিস বুঝতে পারো। দ্যাটস ইট ম্যান, ঠিক আছে, ওকে। এনিওয়ে, এরপরে হচ্ছে এইটার বেসিসে আমাদের কি কি কোয়েশ্চেন করছে আমরা একটু দেখি। দেখো, সাদা সোনা, সাদা সোনা বলতে গেলে আমরা কি বুঝি? চিংড়ি বুঝি। চিংড়ি কিসের সাথে রিলেটেড? এখন কি এটা কি আমার ফলাও করে প্রচার করতে হচ্ছে? তোমরা যে বলবা সাদা সোনা মানে কি ভাই? চিংড়ি, চিংড়ি কিসের সাথে রিলেটেড হবে? ডেফিনেটলি কি মৌসুম সম্পদ কি হবে না ভাই? ঠিক আছে। এন্ড দেন হইতেছে উক্ত সম্পদের অর্থনৈতিক গুরুত্ব কি? এই যে চিংড়ি, চিংড়ির আসলে অর্থনৈতিক গুরুত্বটা কি? সাদা সোনার এটার অর্থনৈতিক গুরুত্বটা কি? বৈদেশিক মুদ্রার অভাব পূরণ করছে, আমদানি হ্রাস করছে, রপ্তানি বৃদ্ধি করছে। ভাই হ্যাঁ, আমাদের বৈদেশিক মুদ্রার অভাবটা পূরণ করছে, আমদানি হ্রাস করছে, রপ্তানি বৃদ্ধি করছে। তাহলে বলতে পারতেছি কি ভাই? আমরা তিনটাই আনসার আমাদের রাইট আনসার হবে, কারণ আমাদের আর এক্সট্রা করে চিংড়ি আমদানি করতে হচ্ছে না, কজ আমরা চিংড়িতে স্বয়ংসম্পূর্ণ। আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা বিভিন্ন জাতের চিংড়ি, ইভেন কি লবণের ক্ষেত আছে না, ওখানেও আমরা ছেলে চিংড়ি উৎপাদন করতে কিন্তু পারতেছি। তাছাড়া তো বিভিন্ন প্রাইভেট যেগুলো ফার্ম আছে যারা মানে লাভজনক কিংবা ব্যবসায়িক বা অধিক মুনাফার উদ্দেশ্যে যারা কৃষি ফার্ম করতেছে, মৎস্য ফার্ম করতেছে, তারা এখানে অনেক হচ্ছে চিংড়ি উৎপাদন করছে। তাহলে আমাদের আমদানি হ্রাস হচ্ছে এবং আমরা রপ্তানি, আমাদের যেহেতু অনেক বেশি উৎপাদন করতে পারতেছি, আমরা অনেক রপ্তানি করতে পারতেছি, ঠিক আছে। এন্ড দেন দেখো, কৃষি পণ্যের উৎপাদন পরিকল্পনার সাথে সরাসরি সম্পৃক্ত কোনটি? ঠিক আছে, কৃষি পণ্যের উৎপাদন পরিকল্পনার সাথে সরাসরি, কৃষি পণ্যের উৎপাদন পরিকল্পনার সাথে সরাসরি সম্পৃক্ত কোনটি আমাকে একটু জানাতে হবে। উৎপাদন পরিকল্পনার সাথে সরাসরি সম্পৃক্ত কোনটি? ডেফিনেটলি হচ্ছে আমরা বলতে পারছি কৃষি খামার। এই জায়গায় কিন্তু আমাদের অনেক কোয়েশ্চেন আসতে পারে, এই জায়গায় হচ্ছে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন আমাদের আসতে পারে। তাহলে যেমন আমার আমার প্রথমে জানতে হবে খামার কি, ঠিক আছে, ঠিক আছে। আমরা খামার কি জিনিস জানো ভাইয়া? খামার, খামার মানে আমরা কি বলতে পারি জানো? যে স্থানে কৃষি পণ্য উৎপাদন করা হয়, যে স্থানে কৃষি পণ্য উৎপাদন করা হয়, মনে রাখবা, যে স্থানে হচ্ছে ভাইয়া কৃষি পণ্য উৎপাদন করা হয়, যে স্থানে কৃষি পণ্য উৎপাদন করা হয় তার আমরা কি বলতেছি? খামার বলতেছি। খামার বলে করা হয়, খামার বলে তাকে খামার বলতেছে, ঠিক আছে, এটা আমরা খামার বলতেছি। এখন আমার প্রশ্ন হইতেছে কৃষি খামার কি জিনিস জানো ভাইয়া? কৃষি খামার কি জিনিস? ঠিক আছে, ঠিক আছে, মানে কৃষক, এই খামার এইটা যখন হচ্ছে ভাইয়া কৃষকের অধীনে হবে, কৃষকের সিদ্ধান্তে, কৃষকের সিদ্ধান্তে যখন কৃষি কাজে, হ্যাঁ, কৃষকের সিদ্ধান্তে যখন কৃষি কাজে, হ্যাঁ, মানে যে স্থানে কৃষি পণ্য উৎপাদন করা হয় তাকে আমরা খামার বলতেছি। বাট কৃষি খামার কখন বলতেছি? যখন কৃষকের সিদ্ধান্তের, কৃষকের ডিসিশনের উপর বেস করে ওই খামারের মধ্যে
কৃষি পণ্যের যখন একটা বাহ্যিক অবস্থা থাকবে কিংবা কৃষি পণ্য উৎপাদন করা হবে কিংবা কৃষি পণ্যের সাথে রিলেটেড থাকবে, ওটাই হচ্ছে আমাদের কৃষি খামার। আশা করছি আমি তোমাদেরকে বোঝাইতে পারছি, ঠিক আছে। অ্যান্ড দেন হইতেছে আমরা যাচ্ছি গা এরপরে বাংলাদেশের অধিকাংশ খামারের ধরন কেমন, ঠিক আছে। বাংলাদেশের অধিকাংশ খামার, আমাদের যে খামারিরা আছে, হ্যাঁ, অধিকাংশ যে খামার যে বলতেছি, সো তুমি দেখো অধিকাংশ আমরা বিভিন্ন ধরনের খামার আছে, তাই না। এই যে কৃষি খামার বলতে গেলে আমরা তো বিভিন্ন ধরনের খামার আছে, কেউ মৎস্য খামার করছে, কেউ পশুপালনের জন্য করতেছে। এই ম্যাক্সিমাম জিনিসগুলা আমাদের তো আমাদের একটা বিশাল অংশ হচ্ছে আমাদের গ্রামে বসবাস করে। গ্রামের যে হতদরিদ্র মানুষ, তারা যে খামার কিংবা তারা যে কৃষি খামার যে গড়ে তুলতেছে, তারা ম্যাক্সিমাম কিন্তু তাদের জীবন নির্বাহের চিন্তা করে, ঠিক আছে। তারা কিন্তু আমাদের জীবন নির্বাহের চিন্তা করে, ঠিক আছে। তো এই জীবন নির্বাহের আমি যদি একটু এই জায়গায় তোমাদেরকে বলি, অনেক ধরনের আমাদের খামার আছে। আমরা এর পরবর্তী বিভিন্ন কোয়েশ্চেন আছে, এখানে আমরা ডিটেলিং করব। সো জীবন নির্বাহের জন্য, তো জীবন নির্বাহের জন্য যেই খামার, ওইটাকে বলা হয় হচ্ছে তোমার জীবন নির্বাহী খামার, ঠিক আছে। জীবন নির্বাহের জন্য যেই খামার মানে মানে অল্প পুঁজিতে আমরা করি, যেমন একটা আমরা মুরগির ফার্ম করলাম, ঠিক আছে, এটা দ্বারা হচ্ছে আমার পরিবারটা চলতেছে। আয়তনে ছোট হয় জীবন নির্বাহী খামারগুলা, ঠিক আছে। অত বৃহৎ আয়তন কিন্তু অত বৃহৎ আয়তনের কিন্তু তোমার ফার্মগুলার সাইজ হয় না, ঠিক আছে। এটা আয়তনে ছোট হয়, মানে এটার দ্বারা মানে একটা ফার্ম করতেছে, এটা দ্বারা হচ্ছে আমাদের পরিবার ছোট, আমরা জীবিকা করে আমাদের মানে জীবিকার মধ্যে আমরা পরিবারটাকে চালাইতে পারবো, মানে জীবন নির্বাহী খামার। আমার কথা আশা করছি তোমরা বুঝতে পারছো, আমার কথা আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, ঠিক আছে। আশা করছি আমার কথা সবাই বুঝতে পারছো। ওকে, এরপরে হচ্ছে আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এর পরবর্তী প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জীবন নির্বাহী খামারে বৃহদায়তন উৎপাদন সম্ভব হয় না কেন। মানে বৃহদায়তন বলতে গেলে মনে করো আমি যে লার্জ স্কেল উৎপাদন করতে চাইতেছি, কেন আমি জীবন নির্বাহী খামারে বৃহৎ আকারে মানে অনেক বেশি পরিমাণে প্রফিট করতে পারতেছি না, ঠিক আছে। বেশি পরিমাণে উৎপাদন কোন কারণে হচ্ছে আমি করতে পারতেছি না, ঠিক আছে। এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। এখানে অনেকগুলো ব্যাপার স্যাপারে হচ্ছে প্রথম কথা হচ্ছে আয়তনে ছোট, ঠিক আছে। আয়তনে ছোট, এটা হচ্ছে প্রধান হচ্ছে আমাদের ব্যাপার। যখন একটা ফার্মের সাইজের যখন ফার্মের যখন একটা আয়তনের লিমিটেশন থাকবে, মনে করো একটা ফার্ম যখন আয়তনে যখন বেশি বড় যখন হবে না, তখন স্বাভাবিকভাবে তুমি চাইলেই তো এখানে বেশি পরিমাণে তুমি চাইলে তো এখানে বেশি পরিমাণে কিছু উৎপাদন করতে পারবে। এটা শস্য খামার হোক কিংবা যে কোনো খামার হোক, তুমি চাইলে তো তোমার পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে যে মেইন একটা অবস্টেকেল হচ্ছে তোমার জীবন নির্বাহী খামারে কেন হইতেছে আমরা বৃহৎ উৎপাদন করতে পারি না, ঠিক আছে। এরপর দেখো চাষাবাদের আয়তন ভিত্তিক খামার কোনটি। চাষাবাদের আয়তন ভিত্তিক খামার আমরা একটু এই ক্ষেত্রে বিভিন্ন টাইপসের খামার নিয়ে আমরা একটু জানবো, ঠিক আছে। বিভিন্ন ধরনের খামার নিয়ে আমরা একটু জানবো। চাষাবাদের আয়তন ভিত্তিক খামার কোনটা, চাষাবাদের আয়তন ভিত্তিক খামার কোনটা, এই জায়গায় হচ্ছে আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। এই জায়গায় একটু আমাদের জানতে হবে, ওকে, ঠিক আছে। সো বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের খামার আছে। আমরা খামারগুলো আসলে একটু একটু শিখি। আমাদের খামারের মধ্যে আমরা পাইতেছি হচ্ছে ভাইয়া মালিকানার ভিত্তিতে খামার। বিভিন্ন ধরনের খামার আছে মালিকানার ভিত্তিতে খামার, ঠিক আছে। মালিকানার ভিত্তিতে আমরা খামারকে কয় ভাগে ভাগ করি। মালিকানার ভিত্তিতে খামার, মালিকানার ভিত্তিতে আমরা খামারকে কয় ভাগে ভাগ করতেছি, ঠিক আছে। মালিকানার ভিত্তিতে আমরা খামার কয়টা পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 3 ধরনের খামার পাচ্ছি। ব্যক্তি মালিকানাধীন, ঠিক আছে, ব্যক্তি মালিকানাধীন, সবাই একটু এগুলো একটু শিখে নিবা। ব্যক্তি মালিকানাধীন, ঠিক আছে। এরপরে পাচ্ছি আমরা সমভাই খামার, ঠিক আছে, সমভাই খামার, ঠিক আছে। এরপরে পাচ্ছি হচ্ছে আমরা যৌথ খামার। এরপর আমরা কি পাচ্ছি, এরপরে পাচ্ছি হচ্ছে আমরা যৌথ খামার, ঠিক আছে। কি কোন খামার পাচ্ছি, সমবায় খামার এবং হচ্ছে যৌথ খামার। এটা হচ্ছে আমাদের মালিকানার ভিত্তিতে খামার, এটা হচ্ছে আমাদের কি মালিকানার ভিত্তিতে খামার, ঠিক আছে। তাহলে ফসল উৎপাদনের ভিত্তিতে খামার কয় প্রকার, তাহলে এই জিনিসটা একটু শিখে নিই আমরা। ফসল উৎপাদনের ভিত্তিতে, ফসল উৎপাদনের ভিত্তিতে খামার কয় প্রকার, ফসল উৎপাদনের ভিত্তিতে খামার, ফসল উৎপাদনের ভিত্তিতে খামার কয় প্রকার। ফসল উৎপাদনের ভিত্তিতে খামার হচ্ছে ভাইয়া 3 প্রকার। এগুলো একটু দেখে নাও। একটা হচ্ছে বিশেষায়িত খামার, যেখানে হচ্ছে সিঙ্গেল একটা পণ্যই হচ্ছে আমরা উৎপাদন করি, বিশেষায়িত খামার,
ঠিক আছে, একটার নাম কি ভাইয়া, একটা হচ্ছে কি বিশেষায়িত খামার। ফসল উৎপাদন ভিত্তিতে কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে বিশেষায়িত খামার, এরপর আরেকটা হচ্ছে কি ভাইয়া বহুমুখী খামার, আরেকটার নাম কি ভাইয়া বহুমুখী খামার। ঠিক আছে, বহুমুখী খামার, এবং আরেকটা হইতেছে আমাদের কি মিশ্র খামার। এই 3 ধরনের খামার আমরা পাইতেছি। আরটা হইতেছে আমাদের কি মিশ্র খামার। এটা হচ্ছে মালিকানার ভিত্তিতে খামার গেল, এগুলো হচ্ছে মালিকানার ভিত্তিতে খামার, এগুলো হচ্ছে ফসল উৎপাদনের উপরে বেস করে আমার খামার। ঠিক আছে, তাহলে কত ধরনের খামার আছে আমরা আস্তে আস্তে শিখতেছি, কত ধরনের খামার আসলে আমাদের থাকতে পারে। ঠিক আছে, এরপর উৎপাদনের উপর বেস করে, উৎপাদনের ভিত্তিতে খামার কয় প্রকার। ঠিক আছে, আমি এগুলো একটু মুছি, এরপর হচ্ছে আমরা একটু যেতে পারবো আর কি। ওকে, আমরা একটু এরপরে যে উৎপাদনের ভিত্তিতে। ঠিক আছে, উৎপাদনের ভিত্তিতে, উৎপাদনের ভিত্তিতে আমাদের খামার কয় প্রকার ভাইয়া। উৎপাদনের ভিত্তিতে আমরা একটু যদি শিখি, এই জায়গাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। উৎপাদনের ভিত্তিতে খামার, উৎপাদনের ভিত্তিতে খামার হচ্ছে আমাদের 2 প্রকার। কয় প্রকার উৎপাদনের ভিত্তিতে, উৎপাদনের ভিত্তিতে খামার হচ্ছে 2 প্রকার। একটা কি ভাইয়া জীবন নির্বাহী খামার, একটা কি ভাইয়া জীবন নির্বাহী খামার, মানে যেটা দ্বারা হচ্ছে আমরা জীবন নির্বাহ করি, মানে অল্প আয়তনের মধ্যে হচ্ছে আমরা যে খামারটা গড়ে তুলি আর কি। ঠিক আছে, কৃষক যে ভূমিকাটা ফসল উৎপাদন করে। আরটা হচ্ছে ভাই কি বাণিজ্যিক খামার, যেটা লার্জ স্কেল আমরা করি, হ্যাঁ, বাণিজ্যের উদ্দেশ্যে। ঠিক আছে, আরটা হইতেছে কি আমাদের বাণিজ্যিক খামার। আশা করছি সবাই বুঝতে পারছো। আরটা হইতেছে কি আমাদের বাণিজ্যিক খামার। ওকে, এরপরে দেখো, এরপরে এটা গেল, এরপর হচ্ছে আমরা শিখবো আয়তনের ভিত্তিতে খামার কয় প্রকার। ঠিক আছে, আয়তনের ভিত্তিতে খামার সবার একটু জানতে হবে এগুলা। ঠিক আছে, আয়তনের ভিত্তিতে খামার কয় প্রকার। আয়তনের ভিত্তিতে খামার হচ্ছে ভাইয়া 4 প্রকার। আয়তনের ভিত্তিতে খামার কয় প্রকার, খামার 4 প্রকার। ঠিক আছে, খামার কয় প্রকার, 4 প্রকার। আমরা একটু দেখি আয়তনের ভিত্তিতে আমাদের খামার কয় প্রকার। আয়তনের ভিত্তিতে আমাদের খামার হচ্ছে 4 প্রকার। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, প্রান্তিক খামার। আমরা কি বলতে পারছি, প্রথমে বলতে পারছি আমরা প্রান্তিক খামার। ওকে, এরপরে বলতে পারতেছি আমরা ক্ষুদ্র আয়তন খামার, ক্ষুদ্র আয়তন খামার, ক্ষুদ্র আয়তন খামার। ঠিক আছে, এরপরে বলতে পারতেছি আমরা মাঝারি খামার, এরপরে বলতে পারতেছি আমরা বৃহদায়তন খামার। ঠিক আছে, এই জায়গা থেকে প্রশ্ন আসবে ভাইয়া। এরপরে বলতে পারতেছি আমরা বৃহদায়তন খামার। ঠিক আছে, বৃহদায়তন খামার। তাহলে 4 ধরনের খামার আমরা পাইছি, কিন্তু এই জায়গা থেকে কিছু প্রশ্ন আসবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে প্রান্তিক খামার কাদেরকে বলা হয়। প্রান্তিক খামার যেটার আয়তনের লিমিট, সবাই একটু লিখো কমেন্টে লিখো, যেটার আয়তনের লিমিট হবে 0.05 থেকে 049 একর। 0.05 থেকে 049 একর, মানে যে খামারের আয়তন 0.05 থেকে 049 একর, তাকে আমরা কি বলতেছি, প্রান্তিক খামার বলতেছি। তাকে আমরা কি বলতেছি ভাইয়া, প্রান্তিক খামার বলতেছি। ঠিক আছে, এরপরে যেই খামারের আয়তন 0.50 থেকে, যেই খামারের আয়তন, সবাই একটু দেখো, যেই খামারের আয়তন 0.50 থেকে 2.49 একর, তাকে আমরা কি বলতেছি, যে খামারের আয়তন 0.50 থেকে 2.49 একর, তাকে বলতেছি আমরা ক্ষুদ্র আয়তন খামার। ঠিক আছে, ক্ষুদ্র আয়তন খামার। এবং যেই খামারের আয়তন হচ্ছে ভাইয়া 2.50 থেকে 7.49 একর, তাকে বলতেছি আমরা মাঝারি খামার। এবং যেই খামার হচ্ছে 7.50 একরের উপরে, তাকে বলতেছি আমরা বৃহদায়তন খামার। তাহলে কয় ধরনের খামার পাচ্ছি, আয়তনের উপর বেস করে 4টা খামার, প্রান্তিক খামার, ক্ষুদ্র আয়তন খামার, মাঝারি খামার, বৃহদায়তন খামার। প্রান্তিক খামারের যেটা তোমার আয়তনের রেঞ্জ, মানে যেটা কতটুকু বড় হইতে পারে, এটা 0.05 থেকে শুরু করে 0.49 একর। ক্ষুদ্র আয়তন খামার 0.50 থেকে শুরু করে 2.49 একর। মাঝারি খামার হচ্ছে 2.50 থেকে 7.49 একর। এবং বৃহদায়তন খামার হচ্ছে 7.50 একর উপরে যাই রয়েছে তা হচ্ছে আমাদের বৃহদায়তন খামার। আশা করছি সবাই বুঝতে পারছো, আশা করছি সবাই বুঝতে পারছো। এই জিনিসগুলো একটু আমরা মনে রাখবো। এন্ড দেন তাহলে দেখো, চাষাবাদের আয়তন ভিত্তিক খামার কোনটা, আয়তন ভিত্তিক খামার হইতেছে আমাদের জীবন নির্বাহী খামার। ঠিক আছে, ওকে,
এরপরে হচ্ছে আমরা একটু দেখি, যেমন দেখো এখানে এখন প্রশ্ন করলো দিনাজপুর বোর্ডে একটা প্রশ্ন, প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত? হ্যাঁ, প্রান্তিক কৃষক কিংবা প্রান্তিক যারা চাষি আছে তারা কতটুকু, প্রান্তিক চাষিকে আমরা কিভাবে বলতে পারি, মানে সে কতটুকু জমি চাষ করলে তাকে আমরা প্রান্তিক চাষি বলতে পারি? এখন ইজিলি দিনাজপুর বোর্ডের 23 সালের প্রশ্ন, এখন তুমি ইজিলি বলতে পারতেছো না ভাইয়া এতটুকু পর্যন্ত যদি তুমি চাষ করো তাহলে তুমি কি হইতেছো? তুমি হইতেছো প্রান্তিক চাষি, তুমি হইতেছো প্রান্তিক চাষি। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ভাইয়া? এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র আয়তনের চাষি। তারপরেরটা হইতেছে আমাদের কি ভাইয়া? মাঝারি চাষি। এবং 7.50 উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের বৃহদায়তন আকারে যেই খামারগুলো রয়েছে এগুলোরে বোঝানো হচ্ছে আর কি, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে আমরা কি বলতে পারতেছি, যেই খামারে দেখছো কত, চট্টগ্রাম বোর্ডের 22, তুমি একটু করে বেসিক নিছো, কতগুলো প্রশ্ন, আমি ওই জন্যই জিনিসটাকে তোমাকে ফলাও করে পড়াইছি এই কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে হবে। তোমাকে একটা সবসময় আমি কথা বলি, তোমার স্মার্ট ওয়ার্ক করতে হবে। তুমি একদম সব কিছু মানে তোমার একদম জগা খিচুড়ি করে পড়ে ফেলছো, পরীক্ষার হলে গিয়ে তোমার কিছুই মনে করতে পারতেছো না, ওই ধরনের পড়ার কিন্তু আলটিমেটলি কোনো ভ্যালু তোমার নাই, ঠিক আছে। তাহলে কোন ধরনের পড়াটার ভ্যালু তোমার সবচাইতে বেশি হবে ভাইয়া? তোমার কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন হবে, কোন ধরনের প্রশ্নগুলো করতে পারে, এই জিনিসগুলো নিয়ে তোমার যদি একটা থরলি আইডিয়া থাকে ডেফিনেটলি তুমি পরীক্ষার হলে ভালো করতে পারবা। তাইলে ভাইয়া দেখো এই জায়গায় বলতেছে যেই খামারে জমির পরিমাণ হচ্ছে 2.49 একর, ঠিক আছে, জমির পরিমাণ হচ্ছে 2.49 একর, তাহলে আমি কোন ধরনের খামার বলবো? তাহলে ডেফিনেটলি আমি এখানে কি বলতে পারতেছি, তোমরা অলরেডি আনসার করে ফেলতেছো, ঠিক আছে, ক্ষুদ্র আয়তনের খামার, আমি কিছুক্ষণ আগেই তোমাকে পড়াইছি, ঠিক আছে। এরপরে দেখো বাংলাদেশের আদর্শ কৃষি খামারের জমির আয়তন কতটুকু বলে বিবেচিত হয়? একটা আদর্শ, একটা আমরা বলি এটা একটা পারফেক্ট একটা কৃষি খামার, এটা আমরা কতটুকু বলতে পারতেছি? এখানে কিন্তু অনেক রেফারেন্ডাম কোয়েশ্চেন কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে, অনেক ধরনের প্রশ্ন কিন্তু এই জায়গায় আমাদের হতে পারে, ওকে, ঠিক আছে। বাংলাদেশে আমাকে একটু এই জায়গাটা একটু সবাই একটু ক্লিয়ার করবা, এই জায়গায় হচ্ছে আমাকে সবাই একটু ক্লিয়ার করবা, ঠিক আছে। বাংলাদেশের আদর্শ কৃষি খামার, আদর্শ কৃষি খামার মনে রাখবা, আদর্শ কৃষি খামারের জন্য হচ্ছে আমাদের ন্যূনতম 3 একরের জমি আমাদের প্রয়োজন, ন্যূনতম আমাদের 3 একরের জমি হইলে বাংলাদেশের ক্ষেত্রে, এটা সব দেশের ক্ষেত্রে না, এটা বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি এটাকে আদর্শ খামার। বিদেশের ক্ষেত্রে 17 একর 20 একর অনেক বড় বড় অনেক বিশাল বিশাল এরিয়া নিয়ে হচ্ছে খামার। আর বিদেশের গুলো দেখো খামারের মধ্যে হচ্ছে তোমার মৎস্য মানে পশুপালন থাকতেছে, ফরেস্ট থাকতেছে, ওরা একটা ওরকম প্ল্যানিং নিয়ে করে আর কি, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে দেখো আবাদযোগ্য জমিকে আমরা কি বলি? আবাদযোগ্য জমি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আবাদযোগ্য জমিকে তুমি কি বলি? চাষাবাদযোগ্য যে জমি রয়েছে তাকে হচ্ছে তুমি কি বলো? আমাকে একটু এই প্রশ্নটার আনসার হচ্ছে তোমাকে করতে হবে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আবাদযোগ্য জমি, আবাদযোগ্য জমিকে আমি কি বলি জানো? আবাদযোগ্য জমিকে হচ্ছে কৃষি জোত বলি, ঠিক আছে। অনেকে বুঝতে পারো না কৃষি জোত স্যার বুঝি নাই, একটু ডিটেলসে আমাকে একটু স্যার বলেন এই কৃষি জোত, হ্যাঁ, আবাদযোগ্য জমি কৃষি জোত একটু স্যার আমরা ব্যতিক্রম ধর্মী রাখতেছে। এক্স্যাক্টলি কৃষি জোতের সংজ্ঞাটা আমি তোমাকে ক্লিয়ার যখন করব তখন হচ্ছে তুমি এটার মধ্যে আবাদযোগ্য কিংবা অ্যারেবল ল্যান্ড কিংবা চাষাবাদযোগ্য জমির সংজ্ঞাটা তুমি এর মধ্যেই তুমি পাই যাবা। তাহলে এখন হচ্ছে আমাকে জানতে হবে কৃষি জোত জিনিসটা কি, ঠিক আছে। কৃষি জোত জিনিসটা কি? কৃষক হচ্ছে ভাইয়া যেই জমির উপর, কৃষি জোত বলতে গেলে আমরা কি বুঝি জানো? কৃষক যেই জমির উপরে, কৃষক যেই জমির উপরে কৃষিকাজ পরিচালনা করে, কৃষক যেই জমির উপরে কৃষিকাজ পরিচালনা করে, কৃষিকাজ পরিচালনা করে, চালনা করে, ওটাই হচ্ছে করে, তাকে কি বলা হয়? তাকে কি বলে? তাকে কৃষিজোত বলে। তাকে কি বলি আমরা? কৃষিজোত বলি। তাহলে দেখো এখানে কি তুমি আবাদযোগ্য জমির একটা সংজ্ঞা পাচ্ছ না? আবাদযোগ্য জমি তুমি কৃষিকাজ পরিচালনা করতেছো বিদায়, তুমি কোন একটা জমির উপর তুমি কৃষিকাজ পরিচালনা করতেছো বিদায় হচ্ছে ওই জমিটা কি ভাইয়া? আবাদযোগ্য জমি, ঠিক আছে। মানে কৃষিকাজ তুমি সব জমিতে তো তুমি আবাদ করতে পারো না, কিংবা আবাদ মানে কি কৃষি তো করতে পারো না, অথবা ফসল ফলাইতে তুমি পারতেছো না, কারণ জমিটাও তোমার উর্বর হওয়া লাগতেছে, ওটাও তুমি যে ফসলটা উৎপাদন করবা কিংবা যে কৃষিকাজটা যে পণ্যের জন্য তুমি পরিচালনা করবা ওটার জন্য উপযোগী হওয়া লাগবে, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পারছো। এরপর দেখো পিয়াস 7 সদস্যের পরিবার নিয়ে গ্রামে বাস করে, ওকে ফাইন। তিনি কিছু হাঁস মুরগি পালন করে এবং সাথে হচ্ছে একটা গাভী পালন করে, কোনো রকমের সে জীবিকা নির্বাহ করতেছে, ঠিক আছে, ভালো কথা।
মানে হাঁস মুরগিও করতেছে, সাথে একটা গাভী পালন করতেছে, কোনো রকমের জীবিকা নির্বাহ করতেছে। এরপর হচ্ছে রূপকথা। হ্যাঁ, রূপকথা মানে নতুন একটা ক্যারেক্টার। নিলয়ের পরে আরেকটা, সরি পিয়াসের পর আরেকটা ক্যারেক্টার আইলো কি, রূপকথা। রূপকথা হচ্ছে ডেইরি ফার্মের মালিক মিস্টার নিলয়। ঠিক, রূপকথা ডেইরি ফার্ম, সরি টু সে, রূপকথা ডেইরি ফার্মের মালিক, মানে এটা একটা ডেইরি ফার্ম। হ্যাঁ, এইটা একটা ডেইরি ফার্ম আর কি, ঠিক আছে। ডেইরি ফার্মের মালিক মিস্টার নিলয়, সে হচ্ছে উন্নত জাতের 10টা গাভী, ঠিক আছে। সে তো উন্নত জাতের, মানে অস্ট্রেলিয়ান গাই বলি না আমরা কতগুলা, ঠিক আছে, হলিস্টেইন ফ্রিজিয়ান যেগুলোকে বলা হয় আর কি, উন্নত জাতের 10টা গাভী নিয়ে সে হচ্ছে আধুনিক প্রযুক্তিতে একটা মানে একটা খামার পরিচালনা করতেছে। দুই ধরনের মানুষ, ঠিক আছে। একজন হচ্ছে কোনো রকম হাঁস মুরগি, একটা গাভী আছে দুধ বেচা খায়, হাঁস মুরগি ডিম বেচা খায়, ঠিক আছে। তুমি বুঝতে পারতেছো দ্য ডিফারেন্স বিটুইন মিস্টার নিলয় অ্যান্ড মিস্টার পিয়াস, ঠিক আছে। পিয়াস কোনো রকমে সে হচ্ছে জীবিকার তাগিদে কৃষিকাজগুলো করে, মানে তার আদতে কাজকর্মগুলো কইরা সে তার জীবনটা চালাইতেছে। বাট নিলয় সে কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্য, এটাই হচ্ছে তার মেইন। সে ফোকাস করতেছে উন্নত জাতের গাভী নিচ্ছে, যেটা অনেক উচ্চ, মানে অনেক হাই ধরনের তোমার দুধ দিতেছে, হ্যাঁ, তোমার বাচ্চা উৎপাদন করতেছে, ঠিক আছে। তো ও বাণিজ্যিক উদ্দেশ্যে হচ্ছে ডেইরি ফার্মের মালিক, সে বাণিজ্যিক উদ্দেশ্যে ওই ফার্মটা পরিচালনা করতেছে। আমি মোটামুটি আমার যে উদ্দীপক থেকে আমি হচ্ছে এই বেসিকগুলো পাইতেছি, ঠিক আছে। এখন দেখো, এখন বলতেছে উদ্দীপকে বর্ণিত পিয়াসের খামারটি কি। পিয়াসের খামার তো আমার কোনো বৃহদায়তন বাণিজ্যিক কিংবা ক্ষুদ্রায়তন না, তার খামারটা কি, সে একটা গাভী পালতেছে, তার কিছু হাঁস মুরগি আছে, সে নিতান্তই জীবিকার তাগিদে কাজগুলো করতেছে। তাহলে ডেফিনেটলি ইউ মাস্ট সে এটা হইতেছে ভাই আমার জীবন নির্বাহী খামার, ঠিক আছে। এগুলাই তো বেসিক ভাই, এগুলাই হইতেছে আমাদের কথাবার্তার ভাব, ঠিক আছে। এরপরে বলতেছে মিস্টার নিলয়ের খামারে কি বিদ্যমান। মিস্টার নিলয়ের খামারে কি বিদ্যমান, মিস্টার নিলয় সে আধুনিক প্রযুক্তিতে করতেছে, সে উন্নত কৃষি ব্যবস্থাপনা তার মধ্যে আছে। ডেফিনেটলি ইউ মাস্ট সে দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি, অধিক উৎপাদন, এই 3টা জিনিসই হচ্ছে তার খামারের মধ্যে তুমি উপস্থিত দেখতে পাচ্ছ। আই থিঙ্ক আমার কথা তুমি বুঝতে পারছো। এইভাবেই করেই পড়তে হয়, কিছুক্ষণ স্লো যাই, কিছুক্ষণ ফাস্ট যাই, যেখানে বুঝাইতে হবে ওখানে তোমাকে বুঝাই, এইভাবে কম্বিনেশন করে তোমাদেরকে সবকিছু আমরা শেষ করে দিতেছি। বুঝাইতে পারতেছি, যা পড়াচ্ছি, যা পড়াবো, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এর বাইরে থেকে কোনো প্রশ্ন তোমাদের আসবে না। প্রশ্ন আসলেই এইভাবেই করে আসবে, বুঝাইতে পারছি কথা, ওকে। এন্ড দেন এর পরবর্তী প্রশ্ন থেকে, মিস্টার একরাম সাহেবের সামান্য পরিমাণে জমি আছে, এতে চাষ করে তিনি যেই উৎপাদন করেন তা দ্বারা কোনোভাবে তিনি পারিবারিক চাহিদা মিটান, কোনোভাবে পারিবারিক চাহিদা মেটান। এটাও একটা জীবন নির্বাহী খামার, বলতেই হচ্ছে না, এটা একটা জীবন নির্বাহী খামার, বোঝাই যাচ্ছে। তুমি দেখতেছো প্রশ্নগুলো কিভাবে আসতেছে, এগুলো প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন রে ভাই, প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন কিভাবে আসতেছে আর তুমি কিভাবে আনসার করতেছো। একরাম সাহেবের খামারে কি, একরাম সাহেবের খামারে তুমি কি পাইতেছো ভাইয়া, এটার বেসিসটা কি। জীবন নির্বাহী মাত্র পারিবারিক যে ভোগ কিংবা পারিবারিক যে তার খরচাপাতি, এটাই চালনী হইতেছে তার একমাত্র লক্ষ্য ভাই। ডেফিনেটলি তুমি বলতে পারতেছো তোমার আনসার হইতেছে এটা, ওকে। আর মিস্টার শামীম, সেও সেম জিনিস। দেখো সিলেট বোর্ডের একটা প্রশ্ন, এতে চাষ করে তিনি আয় করেন তাদের কোনোভাবে, তো সিমিলারলি প্রশ্ন তো তুমি এখানেও বলতে পারতেছো ভাইয়া, ঠিক আছে। এটা কি, ঠিক আছে, এগুলো কি আমার ব্যাগ পাইতে হইতেছে ভাই, ব্যাগ পাইতে হইতেছে, ডেফিনেটলি আমি পেরে যাচ্ছি, ঠিক আছে। আই থিঙ্ক আমার কথা তোমরা বুঝতে পারতেছো, আই থিঙ্ক আমার কথা তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। অ্যান্ড দেন দেখো হচ্ছে এই প্রশ্নটা আগে ভাগে চলে আসলাম, রিয়েলি সরি। শামীম সাহেবের খামারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, চাষাবাদ চিরচারিত, এগুলোই তোমরা দেখতে পাচ্ছ, বাজারজাতকরণের প্রয়োজন হয় না। হ্যাঁ, বাজারজাতকরণের প্রয়োজন হয় না, এই দুইটাই। চিরচারিত মানে কি, মানে পুরনো চাষাবাদ পদ্ধতি, এটা ইউজ হচ্ছে, পারিবারিক ভোগেই হইতেছে, জীবন নির্বাহী যে খামারটা আছে এটার একমাত্র উদ্দেশ্য, ওকে। আচ্ছা, এই জায়গায় একটু দেখি, আহমেদ কালাম আনিস, সবাই একটু দেখো, আহমেদ কালাম আনিস তাদের জমি ও অন্যান্য উপকরণ সমূহ একত্রীকরণ করে, জমি এবং অন্যান্য উপকরণ সমূহ একত্রীকরণ করে একটা খামার প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে। খামারে প্রত্যেকের 1 একর জমি রয়েছে, যেখানে যুগপথ, যুগপথ মানে কি ভাইয়া একসাথে, ঠিক আছে, যেখানে যুগপথ এটা মানে কি ভাইয়া একসাথে, তারা হচ্ছে একসাথে চাষাবাদ এবং পশুপালন করে, ঠিক আছে, চাষাবাদ এবং পশুপালন করে। এই জায়গায় কিন্তু আমাদের একটু জানতে হবে, এই জায়গায় আমাদের কি করতে হবে, একটু জানতে হবে, ওকে। এই জায়গায় আমাদেরকে একটু জানতে হবে, বুঝতে হবে, ওকে। তাহলে দেখো,
ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু দেখি এই জায়গায় আমাদেরকে কি জিজ্ঞেস করছে। উৎপাদনে দেখো আমার এখানে কি কি উৎপাদন করতেছি, আমরা তিনজন মানুষ আছে না এখানে, একজনের নাম হচ্ছে আহমেদ সাহেব, আরেকজন কালাম ভাই, আরেকজন আনিস ভাই। এই তিনজন মিলা কি করছে, একটা খামার তৈরি করছে। খামারের মধ্যে 1 একর জমি আছে, জমির মধ্যে তারা চাষাবাদও করতেছে আবার পশুপালনও করতেছে, দুইটা জিনিস করতেছে, চাষাবাদ এবং পশুপালন। এখন কথা হচ্ছে উৎপাদনের ধরন বিবেচনায় এটা কোন ধরনের, উৎপাদনের ধরন বিবেচনায় এটা কোন ধরনের, ঠিক আছে, উৎপাদন ধরন বিবেচনায় এটা কোন ধরনের। মনে রাখবা যেই খামারে, মনে রাখবা যেই খামারে একাংশে ফসল উৎপাদন, একাংশে যেই খামারের একাংশে, সবাই একটু আমার সাথে সাথে কমেন্টে লিখো, যেই খামারের একাংশে ফসল উৎপাদন এবং অন্য অংশে পশুপালন করা হয়, এবং অন্য অংশে পশুপালন, ঠিক আছে, তাই আল্লাহ হইল না, এবং অন্য অংশে পশুপালন করা হয়, ঠিক আছে, অন্য অংশে পশুপালন করা হয়, তাকে আমরা কি বলি, করা হয়, তাকে হচ্ছে আমরা বলি মিশ্র খামার। তাকে আমরা কি খামার বলি ভাইয়া, মিশ্র খামার আমরা তারে বলি। বুঝাইতে পারছি? এই মিশ্র খামার তুমি কোথায় কোথায় দেখতে পাও? শুধু কি বাংলাদেশে দেখতে পাও বাবা? এই মিশ্র খামার কোথায় কোথায় দেখতে পাও? এই মিশ্র খামার হচ্ছে আমরা কোথায় দেখতে পাই, আমরা কানাডা আছে না, কানাডাতে দেখতে পাবা, তোমরা যারা ইউএসএ তে যাবা আমার মতন ওইখানে দেখতে পাবা, কিংবা ইউরোপ বিভিন্ন কান্ট্রিতে এই ধরনের মিশ্র খামার হচ্ছে দেখা যায়। তাহলে হচ্ছে এই যে আনিস সাহেব, আহমেদ সাহেব, কালাম সাহেব, এরা যে চাষাবাদও করতেছে আবার পশুপালনও করতেছে, তার মানে তাদের খামারটা কোন ধরনের খামার, তাদের খামারটা হইতেছে ভাইয়া মিশ্র খামার, ঠিক আছে। এরপরে দেখো, এরপর আগে ভাগে চলে আসলো, সো এটা তাহলে দেখো উদ্দীপকে উল্লিখিত খামার সম্পর্কে বক্তব্য সমূহ, এখানে হচ্ছে আমরা, এটা একটা আদর্শ খামার, এটা একটা যৌথ খামার। যৌথ খামার বলতে পারি, ব্যক্তি মালিকানাধীন তো না, ঠিক আছে, এটা তো একক ব্যক্তি মালিকানাধীন তো না, ঠিক আছে, এটা একক ব্যক্তি মালিকানাধীন না, এটা তো একক ব্যক্তি মালিকানাধীন না। বুঝাইতে পারছি কথা? ঠিক আছে। আবার তোমরা অনেকে বলতে পারো স্যার এটাকে যৌথ খাবার কেন বলছেন, কারণ এখানে অনেকগুলো মানুষ হচ্ছে যৌথভাবে মূলধন কাজে লাগায়, ঠিক আছে, এখানে আহমেদ, তারপর আনিস, কালাম, এই তিনটা মানুষ যৌথভাবে তাদের মূলধনটা কাজে লাগায়, মানে যৌথভাবে মূলধন কাজে লাগাইয়ে তাদের শ্রম কাজে লাগাই একটা কি করছে, খামার প্রতিষ্ঠা করছে। যৌথভাবে যে খামারের উদ্যোগ, ওটাই হইতেছে ভাই আমাদের কি, যৌথ খামার। বুঝতে পারছি? ওই জন্য ইউ ক্যান সে ইট, ঠিক আছে, তুমি এই মিশ্র খামারটাকে ইউ ক্যান অলসো সে ইট যৌথ খামার, ঠিক আছে। অনেকগুলা মানুষ মিলা, তারা অনেকগুলা মানে জমি, তাদের জমিগুলো শেয়ার কইরা, ইনভেস্টমেন্ট কইরা, যৌথভাবে তারা যে উৎপাদন কার্যে যে যুক্ত হইতেছে, এটাই হইতেছে আমাদের যৌথ খামারের কনসেপ্ট। বুঝতে পারছি কথা? ওকে। এরপর দেখো মিস্টার এক্স একজন হচ্ছে কৃষক, এই এক্স একজন কৃষক, তার জমির পরিমাণ হইতেছে 2 একরের কম। ওকে ফাইন। ওই জমিতে তার পরিবারের সকল সদস্য কাজ করে ভরণ পোষণের ব্যবস্থা করেন। সো এখানেও তুমি বলতে পারতেছো এটা কোন ধরনের খামার, ঠিক আছে, এই জায়গায় একটা পড়তে হবে ভাইয়া, নিজস্ব পরিবারে ওই জমিতে আয় করে তার সকল ভরণ পোষণ চলে। তাহলে ভাইয়া এটা কোন ধরনের খামার ভাইয়া, এটা কোন ধরনের খামার, ডেফিনেটলি হইতেছে এটা একটা ক্ষুদ্র খামার, এটা বুঝাই যাচ্ছে একটা ক্ষুদ্র খামার, ঠিক আছে, সমবায়ী না, বিশেষায়িত না, বিশেষায়িত হইলে তো থাকতো। তো এই জায়গায় কিছু জায়গায় আমাদের একটু মিস্টেক হচ্ছে, আমি তারপরে বুঝাই বলতেছি, ঠিক আছে। আমাদের মিস্টেক বলতে গেলে আমাদের স্লাইডের মাঝে মাঝে তোমার অ্যানিমেশনের আগে চলে আসতেছে, তারপর আই থিঙ্ক দ্যাট আমি বুঝাই বলার কারণে তোমরা হচ্ছে দ্বিধান্বিত হবে না, ঠিক আছে। উদ্দীপকে উল্লিখিত খামারটির বৈশিষ্ট্য কি, উদ্দীপকে উল্লিখিত খামারটির বৈশিষ্ট্য হইতেছে এই যে ক্ষুদ্র খামার, এই ক্ষুদ্র খামারের বৈশিষ্ট্যতা কি, ক্ষুদ্র খামারের বৈশিষ্ট্যতা হচ্ছে জীবন নির্বাহী খামার। এটা একটা কি ভাইয়া, এই ক্ষুদ্র খামার হইতেছে কি একটা জীবন নির্বাহী খামার, এটাকে তুমি জীবন নির্বাহী খামার বলতে পারো, ছদ্মবেশী ব্যাখ্যা সম্পন্ন, মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, ছদ্মবেশী ব্যাখ্যা সম্পন্ন কি, এই যে ক্ষুদ্র খামার কিংবা জীবন নির্বাহী খামার, এটা হচ্ছে তুমি সচ্ছল নাও তো, কোনো রকমের মানে পেটে ব্যথা চলতেছো কাইন্ড অফ, এরকম একটা কথাবার্তা, হ্যাঁ, মানে কিন্তু তুমি ছদ্মবেশী বেকার, তুমি এক্স্যাক্টলি কিন্তু তুমি ইকোনমিতে যে অর্থটা অবদান রাখতে পারতেছো কিন্তু তা না, কিংবা তোমার ফিনান্সিয়ালি যে অর্থের স্টেবিলিটি আছে কিন্তু তাও না ব্যাপারটা, ঠিক আছে, তুমি কিন্তু ছদ্মবেশী বেকার, এটা কিন্তু আসলে সঠিক একটা কথা এই তোমার জীবন নির্বাহী কিংবা ক্ষুদ্র খামারের ক্ষেত্রে এটা বলা যায়, ঠিক আছে। মুনাফামুখী তো এটা ডেফিনেটলি না, এটা তো হবে না ভাইয়া, এটা কি জীবন নির্বাহী খামার কিংবা ক্ষুদ্র খামার এগুলো মুনাফামুখী তো এটা ডেফিনেটলি নট, না ভাইয়া। ওকে, ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা কোন ধরনের সমস্যার সৃষ্টি করে, এখানে আমাদের একটু জানতে হবে। ত্রুটিপূর্ণ সমাজ
সরি সমাজ ব্যবস্থা বলতেছি, তোমার ওজন ব্যবস্থা কোন ধরনের আমাদের ডিফিকাল্টিস ক্রিয়েট করতে পারে আমাকে একটু বলো, ঠিক আছে? ঠিক আছে, এই জায়গায় আমাদের একটা জিনিস জানতে হবে, ঠিক আছে? আমাদের আমি একটু এই জায়গায় একটু পড়াবো। আমাদের এখানে একটা কনসেপ্ট আসতেছে, ঠিক আছে? একটা কনসেপ্ট আসবে যেটা নাম হচ্ছে কৃষি পণ্যের বিপণন। কৃষি পণ্যের বিপণন, এগুলো পড়তে হবে ভাইয়া, না পড়লে এগুলো বুঝবা না। কৃষি পণ্যের বিপণন, ঠিক আছে? তাহলে কৃষি পণ্যের বিপণন বলতে গেলে তোমরা কি বুঝো? ঠিক আছে, কৃষি পণ্যের বিপণন বলতে গেলে কি বুঝো সবাই একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? কৃষি পণ্যের বিপণন, বিপণন, ঠিক আছে? তাহলে ভাইয়া কৃষি পণ্যের বিপণন কি জানো ভাইয়া? এটা হচ্ছে এক ধরনের বাজারজাতকরণের অবস্থা। বিপণন এটা বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে এক ধরনের কোন ধরনের অবস্থা? বাজারজাতকরণের অবস্থা। যারা কৃষক আছে, হ্যাঁ, বাজারজাতকরণের পদ্ধতি কিংবা অবস্থা, ঠিক আছে? যার মাধ্যমে কি হয় কৃষি পণ্যের বিপণন, এই বাজারজাতকরণ অবস্থা যার মাধ্যমে হচ্ছে কৃষি পণ্য, যে পণ্যগুলো উৎপাদিত হচ্ছে, যে পণ্যগুলো যে পণ্যগুলো উৎপাদন হচ্ছে, যে পণ্যগুলো মানে উৎপাদিত কোন পণ্য, আমি যদি এক বাক্যে যদি বলি, উৎপাদিত পণ্য, উৎপাদিত পণ্য উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে কিভাবে পৌঁছাবে? ভোক্তার কাছে উৎপাদিত পণ্য উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে পৌঁছায়, এটার একটা প্রসেস। ভোক্তার কাছে কিভাবে পৌঁছায়? ভোক্তার কাছে পৌঁছায় তার একটা পদ্ধতি। তাহলে আমরা বুঝতে তো পারতেছি, তাই না? মানে কৃষি পণ্যের বিপণন জিনিসটা কি, ঠিক আছে? কৃষি পণ্যের বিপণন হইতেছে ভাইয়া, কৃষি পণ্যের বিপণন হইতেছে একটা বাজারজাতকরণ, একটা প্রসেস, একটা বাজারজাতকরণ। তুমি পণ্যটা উৎপাদন করতেছো, মানে এটা তো তোমার বেচতে হবে, তাই না? তোমার মার্কেটিং একটা ইউ হ্যাভ গুড আইডিয়া, কিংবা তোমার হইতেছে এটাকে তোমার সংরক্ষণ করতে হবে, কিংবা দেয়ার আর সাম প্রসেস, ওকে, কিছু প্রসেস আছে। তো এই যে উৎপাদিত পণ্য তুমি যে উৎপাদন করতেছো, ঠিক আছে, এটা বিভিন্ন তো তোমার মাধ্যম আছে, মধ্যস্বত্বভোগী আছে, পাইকার আছে, এগুলো বিভিন্ন প্রসেসের মাধ্যমে তুমি যে চূড়ান্ত একটা ভোক্তার কাছে যে পৌঁছাইতেছো, কিংবা চূড়ান্ত একটা মানুষ যে মানে যেমন আমরা যে পাইতেছি, তুমি আলু উৎপাদন করতেছো, তুমি গম উৎপাদন করতেছো, তুমি ধান উৎপাদন করতেছো, এটা একদম মাঠ হতে যে আমাদের পেটে যে আইসা পড়তেছে, আমি ভোক্তা, আমার কাছে যে আইসা পড়তেছে, এই পুরো আসার যেটা প্রসেস, দ্যাট ইজ কল বিপণন। কিন্তু এই বিপণনের হিউজ কিছু সমস্যা আছে। এই কৃষি পণ্য বিপণন আমরা একটু পড়বো, এই জায়গায় জিনিসগুলো আসলে পড়তে হবে, বিভিন্নভাবে জিনিসগুলো আছে। এই কৃষি পণ্যের বিপণনের অনেক সমস্যা আছে, ঠিক আছে? কৃষি পণ্যের সবাই একটু ভাই এগুলো ভাই একটু ডিটেল আকারে পড়ি ভাই, একটা প্রশ্ন পড়লে, কারণ একটা ক্লাসে যেহেতু সবগুলো শেষ হয়ে যাবে, একটু বেশি করে পড়ি না ভাই, হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, একটু অপেক্ষা করো। কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলো জানতে হবে। আমাদের কৃষি পণ্যের বিপণনের এই সমস্যাগুলো থেকে প্রতিবার একটা না একটা প্রশ্ন আসে, অনেকগুলো রিজন আছে, রিজনগুলো একটু মুখস্থ করে নিতে হবে ভাই। আমি যেভাবে বলতেছি এই রিজনগুলো লেখা দিব, এগুলো একটু ভালো মতো শিখবা। কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলো কি কি, ঠিক আছে? ঠিক আছে, দেখো, পণ্যের নিম্নমান, কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলো। পণ্যের নিম্নমান ও পণ্যের শ্রেণীবিভাগ, সবাই একটু আমার সাথে সাথে শিখে নাও। পণ্যের নিম্নমান, পণ্যের শ্রেণীবিভাগ এবং হচ্ছে কি ভাইয়া, নমুনাকরণের অভাব, ঠিক আছে? এইসব জায়গা থেকে তোমাদের কি আসে? নমুনাকরণের অভাব। এইসব জায়গা থেকে তোমাদের কি আসে ভাইয়া? সব জায়গা থেকে তোমাদের ওই প্রশ্ন আসে, হ্যাঁ, তোমার সৃজনশীল প্রশ্ন এইসব জায়গাগুলো থেকে আসে, ঠিক আছে? ঠিক আছে, এরপরে তুমি বলতে পারতেছো কৃষকের দরিদ্রতা। আমাদের দেশের কৃষকরা তো বেশিরভাগই দরিদ্র। কৃষকের দারিদ্রতা, মধ্যস্বত্বকারীর উপস্থিতি, বলতে পারতেছি না, মধ্যস্বত্বকারীর উপস্থিতি, ঠিক আছে? বলতে তো পারতেছি, ঠিক আছে? ঠিক আছে,
এরপরে হচ্ছে বলতে পারো অনুন্নত পরিবহন ব্যবস্থা। অনুন্নত পরিবহন ব্যবস্থা, ঠিক আছে। অনুন্নত কি ভাইয়া? অনুন্নত পরিবহন ব্যবস্থা, ঠিক আছে। এরপরে হচ্ছে বলতে পারো কৃষি পণ্যের, এগুলো একটু লিখে নাও সবাই, কৃষি পণ্যের বাজার সম্পর্কে অজ্ঞতা। কৃষি পণ্যের বাজার সম্পর্কে অজ্ঞতা, ঠিক আছে। এরপরে বলতে পারো গুদামজাতকরণ। গুদামজাতকরণ, গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা। গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা, এগুলো সবগুলো হচ্ছে কৃষি পণ্যের বিপণনের অসুবিধা। গুদামজাতকরণ এবং সংরক্ষণের অসুবিধা, এগুলো সবগুলো এমসিকিউতে আসতে পারে। তুমি দেখবা তো, কিছুক্ষণ পরে যে আমি পড়বো তুমি দেখবা তো, গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা, ঠিক আছে। তারপর বলতে পারো বিপণন ঋণের অভাব। এরপরে বলতে পারো কি ভাইয়া? বিপণন, ওহো বিপন্ন লিখে ফেলছি, বিপণন ঋণের অভাব। বিপণন ঋণের অভাব, বিপণন ঋণের অভাব, ঠিক আছে। এরপরে বলতে পারো দামের উত্থান পতন। দামের উত্থান পতন, ঠিক আছে। মানে এক একটা সময় হইতেছে ভাইয়া দাম থাকে একই রকম, দামের উত্থান পতন, ঠিক আছে ভাইয়া, ওকে। এরপরে বলতে পারো ত্রুটিপূর্ণ ওজন, এই কিছুক্ষণ আগে যেটা প্রশ্ন পড়ছো, ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবস্থা। ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবস্থা, ঠিক আছে। এরপরে বলতে পারো অপ্রতুল বাজার ও অসুবিধা। অপ্রতুল বাজার অসুবিধা, এই সবগুলাই হইতেছে তোমার, এই যেখানে আমি যে পয়েন্টগুলো লিখে দিছি এগুলো হচ্ছে ভাইয়া কৃষি পণ্যের বিপণনের সমস্যা। এখানে আমি যে পয়েন্টগুলো লিখে দিছি, যদিও বা এটা ওয়ান শট ক্লাস, কিন্তু আমি এখানে ডিটেইলিং করে লিখে দিলাম। তোমার আমি যেটা পড়াইছি প্রশ্ন আমি তো বলছি তোমার, আমি ক্লাসের শুরু থেকেই বলছি ভাইয়া এই ক্লাসটা করলে আর কোনো ক্লাস করতে হবে না, এই একটা ক্লাসেই শেষ। আমি যেটা যেটা অপশনে রাখছি এটা তো প্রশ্ন নাও আসতে পারে। যদি অপশনে ওই অপশনটা ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা যদি না থাকে তাহলে এখান থেকেই যে কোনো একটা থাকবে। কৃষি পণ্যের বিপণন সমস্যা আমি যেটা পড়াইছি ওইটা যদি না থাকে তাহলে এখান থেকেই যে কোনো রিজনগুলো থাকবে। এই এখানে যেই সব রিজনগুলো দিচ্ছি এই রিজনগুলো দিয়ে আমি যেটা পড়াইছি এটা না আসলেও এই রিজনগুলো থেকে এই প্রশ্নগুলো আসবে। বুঝাইতে পারছি আমি কথা? বুঝতে পারছি আমি কথা? তাহলে এবার দেখো, তাহলে এবার একটু পড়ালেখায় যাই। যেমন দেখো ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা, এটা মানে কি ভাইয়া? কৃষি পণ্যের বিপণনের সমস্যা। বিপণন কিভাবে আমি পড়ালেখায় যাচ্ছি এবার দেখো, ঠিক আছে। এবার দেখবে আমি ধাম ধাম করে শেষ আমার, ঠিক আছে। তাহলে একটু মুছে দিই যেহেতু পড়ছো, ওকে। কৃষি পণ্যের বাজার ব্যবস্থা কোন ধরনের, ঠিক আছে। দেখো কৃষি পণ্যের বাজার ব্যবস্থা কোন ধরনের, ভাই বলতেই পারতেছো ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো উৎপাদনকারী, মধ্যস্বত্তা ভোগ করে পাইকারি ব্যবসা, খুচরা বিক্রেতা, ভোক্তা, এই প্রভাব চিত্রটা এটাই তো মানে যে একটা বিপণন প্রসেস, বাজারজাত করার প্রসেস, মানে এই উৎপাদনকারী থেকে কিভাবে সরাসরি ভোক্তার কাছে এসে পৌঁছাচ্ছে, এটা মানেই আমরা কি বুঝি? এটাই মানেই তো হইতেছে আমাদের বিপণন পদ্ধতি। এটাই মানেই হইতেছে আমাদের কিভাবে বিপণন পদ্ধতি, কিভাবে উৎপাদনকারী থেকে সইরা বিভিন্ন যে মাধ্যমগুলো ওভারকাম কইরা আমাদের কাছে আসতেছে পণ্যটা, ওকে। এই দেখো পণ্য বিপণনের সমস্যাগুলো কি কি বলতে দেখছো, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, ঠিক আছে। পরিবহন ব্যবস্থার অভাব, সনাতন চাষাবাদ পদ্ধতি, গুদামের অভাব। তাহলে এখানে কোনটা কোনটাকে তুমি আনসার পাবা? ডেফিনেটলি তুমি বলতে পারতেছো এক এবং দুই। এই রিজনটাকে তুমি পড়ছো, এই রিজনটা তো আমার কৃষি পণ্যের বিপণন সমস্যাতে পড়তেছে না, এটা পড়তেছে, এটা পড়তেছে। পড়ছি না আমরা কিছুক্ষণ আগে পড়ছি না ভাইয়া? এই যে দেখো, এই যে দেখো বেনিফিটগুলো পাচ্ছ। চট্টগ্রাম বোর্ড 21-এর প্রশ্ন, ঠিক আছে। কৃষি পণ্যের বিপণন সমস্যা কি? তাহলে ভাইয়া কি কি পাচ্ছ ভাই এখানে? এই জিনিসটা, এই দুইটা রিজনই হচ্ছে আমি পাচ্ছি, এটা আমি পাই নাই, এটা আমি পড়াইছি। কৃষি পণ্যের বিপণনের সমস্যাতে ছিল, রিজনে ছিল না। তাহলে আমাদের আনসার কি হবে ভাইয়া? সরি টু সে অবকাঠামোগত সমস্যা, সরি টু সে এখানে আনসার
এক্স্যাক্টলি হচ্ছে ভাই এখানে 2 এবং 3 হবে এটা, ঠিক আছে, 2 এবং 3 হবে। আচ্ছা না, এখানে 3টাই আমরা দিব, ঠিক আছে, এখানে না, এখানে আমরা 2 এবং 3, একটু ওয়েট করি। হ্যাঁ, অবকাঠামোগত সমস্যা, কৃষি পণ্যের সংরক্ষণের সমস্যা, বাজার সম্পর্কে ধারণা না থাকা। আচ্ছা, এখানে এই জায়গায় হচ্ছে আমরা আমার এই জায়গায় একটু তোমার ফ্লস হয়েছে, আমি একটু এই জিনিসটা একটু তোমাদেরকে ক্লিয়ার করি। আমরা এই আগে যেটা পড়ছিলাম অবকাঠামোগত সমস্যা বলতে গেলে আমরা কি বুঝাইছি, ঠিক আছে, অবকাঠামোগত সমস্যা বলতে গেলে এটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। এটাকে আমরা 100 আনসার দিছি, ঠিক আছে। যেমন হচ্ছে যে আমাদের গুদাম ঘরের অভাব, ঠিক আছে, আমাদের অবকাঠামোগত একটা অভাব, ঠিক আছে। তারপরে হচ্ছে ভাই আমাদের পরিবহন ব্যবস্থা ভালো না, ঠিক আছে, পরিবহন ব্যবস্থা মানে ভালো না, এটাও হচ্ছে আমাদের অবকাঠামোগতর মধ্যে পড়ছে। এরপরে হচ্ছে পরিবহন ব্যবস্থা ছাড়া আমরা কি পাইছি এখানে, পরিবহন ব্যবস্থা ছাড়া আমরা পরিবহন ব্যবস্থা ভালো না, গুদাম ব্যবস্থা ভালো না, তারপরে হচ্ছে আমাদের সংরক্ষণেরও একটা অভাব রয়েছে, ঠিক আছে। মানে এই জিনিসগুলো গুদাম, পরিবহন, তারপর হচ্ছে নমুনাকরণের অভাব, এইসব জিনিসগুলো আমাদের অবকাঠামোগত সমস্যার মধ্যে পড়তেছে। তাই আমরা 1 2 3 তিনটাই হচ্ছে আনসার বলতে পারতেছে। কিন্তু ইথিক্যালি এই জায়গায় হচ্ছে আমাদের মাঝে যেমন আমারও যেমন ভুল হয়েছে, এটা তোমার হইতে পারে, ঠিক আছে। এরপর দেখো, হাসান সাহেব তার উৎপাদিত কৃষি পণ্যের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, পরিবহন গুদামজাতকরণের ব্যবস্থা করেন, মান উন্নয়নের চেষ্টা করেন, ঠিক আছে। হাসান সাহেব এই জায়গায় একটু দেখো, হাসান সাহেব তার উৎপাদিত কৃষি পণ্যের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, পরিবহন ও গুদামজাতকরণের ব্যবস্থা করেন, মান উন্নয়নের চেষ্টা করেন এবং বিজ্ঞাপন প্রচার করেন। কিন্তু সম্প্রতি বিভিন্ন সমস্যার কারণে তিনি খুবই উদ্বিগ্ন, ঠিক আছে। এই জায়গা থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো, গৃহীত পদক্ষেপ সমূহ কি, মানে সে যে এই কাজগুলো করতেছে, পরিকল্পনা প্রণয়ন করা, পরিবহন করা, গুদামজাত করা, এই সবগুলোই হইতেছে ভাইয়া কৃষির সাথে, এই সবগুলো পদক্ষেপই হচ্ছে ভাইয়া কৃষি পণ্যের বিপণনের সাথে রিলেটেড, ঠিক আছে। এরপর দেখো হাসান সাহেবের উদ্বিগ্নতার কারণ কি, ঠিক আছে, উদ্বিগ্নতার কারণ কি, কেন সে উদ্বিগ্ন হচ্ছে, ঠিক আছে, কেন সে উদ্বিগ্ন হচ্ছে কি বিজ্ঞাপনে, কিন্তু সম্প্রতি বিভিন্ন সমস্যার কারণে তিনি খুবই উদ্বিগ্ন। এখন কি কারণে সে হচ্ছে তোমার উদ্বিগ্ন হচ্ছে, কি কারণে হাসান সাহেব উদ্বিগ্ন হচ্ছে, দারিদ্রতা, অস্থিতিশীল বাজার পূর্ণ, নাকি সঠিক ওজন ও পরিমাপের অভাব। তাহলে আমরা বলতে পারতেছি কি এই জিনিসগুলা মানে কৃষি পণ্যের বিপণনের যে সমস্যা, কৃষি পণ্যের মানে উদ্বিগ্ন সে কখন হবে, উদ্বিগ্ন হবে স্বাভাবিকভাবে, এটা তো কৃষি পণ্যের বিপণনের সাথে রিলেটেড, যখন বিপণনের যে সমস্যাগুলো যখন হবে কৃষি পণ্যের বিপণনের সাথে সম্পর্কিত। তো বিপণনের যখন সমস্যা, কৃষি পণ্যের যে বিপণনের যখন সমস্যাগুলো হবে তখন হচ্ছে ভাইয়া সে স্বাভাবিকভাবে কি থাকবে, চিন্তিত থাকবে, মানে তার দারিদ্রতা থাকতে পারে, মানে বাজার ব্যবস্থা অস্থিতিশীল থাকতে পারে, তাছাড়া হইতেছে ভাইয়া সঠিক ওজন পরিমাপের একটা অভাব থাকতে পারে। এই রিজনগুলো যখন থাকবে তখন হাসান সাহেব ডেফিনেটলি হচ্ছে কৃষি পণ্যের বিপণনজনিত সমস্যায় পড়বে, এবং ডেফিনেটলি বিপণনজনিত সমস্যার কারণে যেহেতু এখানে বিপণন রিলেটেডই উদ্দীপকটা, সেই সব কারণেই হচ্ছে টেনশন করতেছে, ঠিক আছে। এরপর দেখো, প্রত্যন্ত গ্রামের কৃষক রহিমের জমিতে এবার অনুকূল আবহাওয়া ও সুষ্ঠু পরিচর্যার কারণে ধানের বাম্পার ফলন হয়েছে, কিন্তু গ্রামের বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় সে জেলা সদরের আড়তে ধান বিক্রয় করার সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। সে অনুকূল আবহাওয়া ও সুষ্ঠু পরিচর্যার ধানের বাম্পার ফলন পাইছে, কিন্তু গ্রামের বাজারে সে হচ্ছে ভালো দাম পায় নাই, সে হচ্ছে কি করছে, সে জেলা সদরের আড়তে ধান বিক্রি করছে। তাহলে এই উদ্দীপক থেকে কি প্রশ্ন করছে, উদ্দীপকের রহিম যে বাজারে ধান বিক্রি করতেছে, যে বাজারে সে তো বাজারে বিক্রি করে নাই, সে হচ্ছে জেলা সদরে বিক্রি করছে। সো এখান থেকে আমরা কোন বাজার নিয়ে আইডিয়া পাইতেছি, এখান থেকে আমরা পাইকারি বাজার নিয়ে আইডিয়া পাইতেছি, সে পাইকারি মার্কেটে বিক্রি করছে, যেহেতু বাজারে ভালো দাম পাইতেছে না, ঠিক আছে। উদ্দীপকের ধানে নিয়ে অন্যান্য কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলো কি কি পাচ্ছ, তাহলে এই জিনিসগুলোর মধ্যে আমরা কোনটা পাচ্ছি, এই তিনটা জিনিসের মধ্যে পরিবহন ব্যবস্থার অভাব, আধুনিক চাষাবাদের অভাব, গুদামজাতকরণের অভাব। ডেফিনেটলি এই তিনটে ব্যবস্থার মধ্যে আমরা কাকে পাচ্ছি, এইটা এবং এইটার। আধুনিক চাষাবাদের অভাব আমাদের বিপণন সমস্যাটা নাই, ঠিক আছে। তাহলে আমরা দেখো একটা যে আমরা রিজন পড়ছি, এই রিজন থেকে একটা যে আমরা রিজন পড়ছি কৃষি পণ্যের বিপণন সমস্যাতে, আমরা কৃষি পণ্যের বিপণন সমস্যার যেসব রিজনগুলো পড়ছি, এই রিজনগুলো যদি তুমি ভালো মতো পড়ো তাহলে হচ্ছে তুমি কতগুলো প্রশ্ন এখান থেকে ঘুরিয়ে আসে, এখন প্রত্যেকটা তোমার কোনো না কোনো বোর্ডে আসছে, ঠিক আছে। আধুনিক চাষাবাদের অভাব এখানে নাই, এই দুইটা আছে, এই দুইটা হইতেছে আমাদের আনসার। এরপর দেখো বিজ্ঞানী ডক্টর, এই ধরনের কিছু প্রশ্ন আমাদের আসতে পারে, ঠিক আছে। বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম, এই জিনিসটা বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় আসে,
ঠিক আছে, বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম, তিনি হচ্ছে কিসের জীবন রহস্য উন্মোচন করেছিলেন? তিনি হচ্ছে পাটের জীবন রহস্য উন্মোচন করেছিলেন। ঠিক আছে, পাটের জীবন রহস্য কিন্তু তিনি উন্মোচন করেছিলেন। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও জিকের ক্ষেত্রে এসে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় বলো কিংবা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় বলো, ঠিক আছে, কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউনিট বলো, এইসব জায়গায় কিন্তু এসে থাকে। ঠিক আছে, তাছাড়া হচ্ছে দেখো বাংলাদেশে উৎপন্ন খাদ্যশস্য, বাংলাদেশে কোন খাদ্যশস্য উৎপন্ন হয়? ডেফিনেটলি তুমি বলতে পারতেছো ধান হচ্ছে ধান খাদ্যশস্য। ঠিক আছে, যেটা আমরা খাই, ঠিক আছে, এটা উৎপন্ন হয়। ওকে, চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। চাল উৎপাদনে বাংলাদেশ চতুর্থ। ঠিক আছে, এরপর সাদা সোনা আমরা কারে বলি? সাদা সোনা আমরা কারে বলি? অলরেডি কিছুক্ষণ আগেই আমরা পড়ছি। সাদা সোনা আমরা কারে বলতেছি? সাদা সোনা আমরা বলতেছি ভাইয়া চিংড়িরে বলতেছি। ঠিক আছে, এরপর দেখো বিশ্ব মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? মৎস্য উৎপাদনে চতুর্থ। এগুলো এক বাক্যের কোয়েশ্চেন, এসব জায়গায় আশা করি তোমাদের সময় ক্ষেপণের কোনো দরকার নাই। এরপর দেখো সবজি মাংস, ঠিক আছে, ভেজিটেবল মিট কাকে বলা হয়? ঠিক আছে, সবজি মাংস ভেজিটেবল মিট কারে বলা হয়? ঠিক আছে, ভেজিটেবল মিট আমরা কারে বলি? ভেজিটেবল মিট। সবজি মাংস আমরা কারে বলি? ঠিক আছে, সবজি আবার মাংস, এটা আমরা কারে বলি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আসতে পারে। সবজি মাংস আমরা কারে বলি বলো দেখি? ঠিক আছে, ঠিক আছে, সবজি মাংস, সবজি মাংস ভেজিটেবল মিট। এই সবজি মাংস আমরা কারে বলি? এই সবজি মাংস বলি হইতেছে আমরা মাশরুমকে বলি। মাশরুমের মধ্যে একটা জিনিস দেখো, ক্যালোরি চর্বি কম থাকলেও সবচেয়ে বেশি কি থাকতেছে মাশরুমের মধ্যে? ভিটামিন থাকতেছে বেশি, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের মিনারেলস মানে খনিজ উপাদান থাকে বেশি। সো এটা অনেক বেশি হেলদি। আমরা অনেকে মাশরুমটা আমাদের খাবারের সাথে, আমরা অনেকে মাশরুমের স্যুপ খাই কিংবা মাশরুম রিলেটেড বিভিন্ন খাবার দাবার আমরা খাই, খাবারে অনেক ইউজ করি। ওকে, কোনটি চাষে জমির প্রয়োজন হয় না? কোনটি চাষে? মাশরুম চাষে বেসিক্যালি আমাদের কোনো ধরনের জমির প্রয়োজন হয় না। আমরা চাইলে আমাদের ঘরের মধ্যে যে কোনো সিম্পল একটা ঘরের মধ্যেই আমরা চাইলে কিংবা ব্যালকনিতেও কিন্তু আমরা চাইলে মাশরুমের চাষ করতে পারতেছি। এটা কিন্তু এক ধরনের ছত্রাক, আমরা তো জানি। ঠিক আছে, এরপর দেখো ডায়াবেটিক ব্লাড কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ। সো ডেফিনেটলি ইউ ক্যান সে এটা মাশরুম। হ্যাঁ, দেখো কতগুলো বোর্ডে আসতেছে, কতগুলো বোর্ডে এগুলো আসছে, সেম কোয়েশ্চেন, কত ধাঁচে কতভাবে আসছে। এগুলো এগুলো তুমি যদি একটু বইটা যদি পড়ো, তোমার মেইন বইটা যদি ভালো মতো তোমার আয়ত্তে থাকে, ইভেন কি তুমি যদি আজকের ক্লাসটা যদি করো, এর বাইরে আর প্রশ্ন আসবে না ভাই। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে নার্সারি স্থাপন প্রধানত কোন কার্যক্রমের অংশ? এটা হচ্ছে ডেফিনেটলি তুমি বলতে পারো বনায়নের একটা অংশ, নার্সারি স্থাপন করা। অ্যান্ড দেন দেখো ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির জেলা কোনটি? চিরহরিৎ, চিরসবুজ, এটার জেলা কোনটা? ডেফিনেটলি তুমি দেখো কোন জায়গায় এটা তুমি বলতে পারতেছো, ডেফিনেটলি বলতে পারতেছো খাগড়াছড়ি বা পাহাড় পর্বত আছে, গাছপালা আছে, চিরহরিৎ হচ্ছে এটাই হবে। ঠিক আছে, মানে কমন সেন্স দিয়ে তুমি চাইলে আনসার, কমন না পড়লে অনেক সময় কমন সেন্স দিয়ে কিন্তু আনসার করা যায়। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে দেখো মাশরুম এক ধরনের কি? মাশরুম এক ধরনের ভাইয়া আমরা কি বলতে পারি? এটা কি ছত্রাক, সবজি, ওষুধ? ভাই এটা একদম বলতে গেলে আমরা কি বলতে পারতেছি? এটাকে আমি ছত্রাকও বলতে পারতেছি, এটাকে আমি সবজিও বলতেছি, বাট ওষুধ তো আমরা বলতে পারি না। ঠিক আছে, এটা ওষুধ আমরা বলতে পারি না, ছত্রাক এবং সবজি। ঠিক আছে, সবজি মাংস, ঠিক আছে, নট ওষুধ। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো মাশরুমের মধ্যে কি আছে? মাশরুম হলো ঔষধি গুণসম্পন্ন পুষ্টিকর। কোনটা হবে ভাইয়া? ডেফিনেটলি বলতে পারতেছো ঔষধি গুণসম্পন্ন আছে, এইডস প্রতিরোধক, কিন্তু ব্যয়বহুল না মাশরুম। ঠিক আছে, এই জিনিসগুলো ইজিলি জিনিস। কোনটি উৎপাদনশীল ঋণ? এই জায়গায় কিন্তু তোমাদের পড়তে হবে কোনটা উৎপাদনশীল ঋণ, কোনটা উৎপাদনশীল ঋণ। এই জায়গায় কিন্তু তোমাদের অনেক ধরনের জিনিস পড়া আছে। কোনটা উৎপাদনশীল ঋণ? ঠিক আছে, কৃষি ঋণের কিন্তু অনেক প্রকারভেদ আছে। ঠিক আছে, কৃষি ঋণের কিন্তু অনেক প্রকারভেদ আছে। কৃষি ঋণ আমি বারবার বলতেছি, কৃষি ঋণের অনেক প্রকারভেদ রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো সমবায়ের ভিত্তিতে কৃষি ঋণ অনেক, যেমন হচ্ছে সমবায়ের ভিত্তিতে আমি একটু যদি বলি, সমবায়ের ভিত্তিতে কৃষি ঋণ কয় প্রকার? সমবায়ের ভিত্তিতে কৃষি ঋণ কয় প্রকার? সমবায়ের ভিত্তিতে কৃষি ঋণ হচ্ছে 3 প্রকার। কৃষি ঋণ কয় প্রকার? সমবায়ের ভিত্তিতে কৃষি ঋণ 3 প্রকার। ঠিক আছে, সমবায়ের ভিত্তিতে কৃষি ঋণ কয় প্রকার? 3 প্রকার। ঠিক আছে, তাহলে 3 প্রকারের মধ্যে কি কি পাচ্ছি আমরা? 3 প্রকারের মধ্যে আমরা বলতে পারছি স্বল্প মেয়াদী ঋণ, একটু আমরা বলি স্বল্প মেয়াদী ঋণ, স্বল্প মেয়াদী ঋণ, মধ্যমেয়াদী ঋণ, মধ্যমেয়াদী ঋণ, এরপরে হচ্ছে ভাইয়া দীর্ঘ মেয়াদী ঋণ। ঠিক আছে, এরপর হচ্ছে কি ভাইয়া? দীর্ঘ
মেয়াদি ঋণ। তাহলে সমবায়ের ভিত্তিতে আমরা কৃষি ঋণ কয় প্রকার পাচ্ছি ভাইয়া? 3 প্রকার পাচ্ছি। ঠিক আছে, 3 প্রকার পাচ্ছি। ওকে ওকে। এরপরে উৎপাদনশীল মানে সরি উদ্দেশ্যের উপর বেস করে উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ কয় প্রকার? উদ্দেশ্যের ভিত্তিতে, এগুলো একটু জানতে হবে। উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ 3 প্রকার। উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ কয় প্রকার? উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ 3 প্রকার। উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ কয় প্রকার? উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ হচ্ছে তোমার 3 প্রকার। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারছি? উৎপাদনশীল কৃষি ঋণ কারা কারা আছে এখানে? উৎপাদনশীল কৃষি ঋণ, উৎপাদনশীল কৃষি ঋণ। এরপরে পাচ্ছি হচ্ছে আমরা অনুৎপাদনশীল কৃষি ঋণ, অনুৎপাদনশীল কৃষি ঋণ। ঠিক আছে, উৎপাদনশীল কৃষি ঋণ, অনুৎপাদনশীল কৃষি ঋণ, এমন পাচ্ছ হচ্ছে ভাইয়া ভোগ্য ঋণ। ঠিক আছে, কতগুলো প্রকারভেদ তুমি পাচ্ছ দেখতেছো, কতগুলো প্রকারভেদ, এরকম অনেক প্রকারভেদ আছে, বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। ঠিক আছে, এরপরে পাচ্ছ তোমার কি? ভোগ্য ঋণ। এরকম আরো অনেকগুলো হচ্ছে কৃষি ঋণের আমাদের কি আছে? প্রকারভেদ রয়েছে। ঠিক আছে, সো ডেফিনেটলি বলতে পারি আমরা কোনটি উৎপাদনশীল ঋণ, এটা হচ্ছে কৃষি হচ্ছে আমাদের উৎপাদনশীল ঋণ। এরপর হচ্ছে ভাইয়া নিচের কোন উৎস থেকে বাংলাদেশের কৃষকরা বেশি ঋণ গ্রহণ করে? কোন উৎস? দেখো এই জায়গায় দেখে, এই জায়গায় যদি বলি আমাদের যে বেশিরভাগ তো আমাদের ক্ষুদ্র খামারি, তাই না? তারা আমরা বলি ভাই আমাদের তুমি টাকা দাও, আমি জিনিসগুলো বেচছি আর তোমার টাকা দিয়ে নিবনি। ঠিক আছে, এরকম বলে না তোমাদের? আমরা ম্যাক্সিমাম লোন আমরা হচ্ছে কৃষি ব্যাংক থেকে না নিয়া, আমরা হচ্ছে বিভিন্ন এনজিও থেকে না নিয়ে, আমরা ম্যাক্সিমাম কি আমাদের ভাই থেকে নিই, আত্মীয় স্বজন থেকে নিই, একটু পয়সাওয়ালা কেউ থাকলে তাদের থেকে লোন নিয়ে আমার একেবারে 10,000 টাকা দাও, আমি ধান বেচে তোমার দিয়া দিবনি। ঠিক আছে, এরকমই তো বলি, তাই না? বেসিকলি আমি তোমার বুঝাইতে চাইতেছি ব্যাপারটা তো এইভাবে ওয়ার্কআউট করতেছে। আর ম্যাক্সিমাম ঋণ নিয়ে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন থেকে। ঠিক আছে, রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন। এনিওয়ে, এরপরে হইতেছে দেখো বাংলাদেশের কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কি? অপ্রাতিষ্ঠানিক উৎস। ঠিক আছে, মানে প্রাতিষ্ঠানিক বলতে গেলে আমরা তো বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে নিচ্ছি, বাংলাদেশ কৃষি ব্যাংক অথবা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, তাই না? অনেকগুলো জায়গা থেকে হচ্ছে আমরা নিই। সো এখানে অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে আমরা কারে পাচ্ছি? গ্রাম্য মহাজন হচ্ছে আমাদের কোনো প্রতিষ্ঠানিক উৎস না। আমরা মাঝে মাঝে দেখো এটা বিভিন্ন গ্রামে এখনো চালু আছে, বিভিন্ন যারা মহাজন আছে, যারা মানে সুদে টাকা দেয় কিংবা বিভিন্ন এরকম জায়গা থেকে কিন্তু অনেক কৃষকরা কিন্তু ঋণ নেয়। ঠিক আছে, ঋণ নেয়। এরপরে হচ্ছে শস্য বহুমুখীকরণের ফলে কোনটি ঘটে? শস্য বহুমুখীকরণ জিনিসটা কি? মানে শস্য বহুমুখীকরণ বলতে গেলে তোমরা কি বুঝো আমাকে একটু জানাও দেখি ভাইয়া। শস্য বহুমুখীকরণ কি আমাকে একটু জানাও দেখি। শস্য বহুমুখীকরণ কি? এই জায়গায় একটু আমাকে আনসার করতে হবে। ঠিক আছে, ওকে, আমাকে একটু এই জায়গায় একটু আনসার করতে হবে। ঠিক আছে, এখানে এখানে একটা মনে করো বিশেষায়িত খামার বুঝো তোমরা? মনোকালচার বুঝো ভাইয়া? মনোকালচার। ঠিক আছে, মনোকালচার বুঝো? 2 ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে মনোকালচার, মনোকালচার। আহা, 2 ধরনের জিনিস আসতেছে। মনোকালচার, মনোকালচার একটা আসতেছে, আরেকটা আসতেছে তোমার মাল্টিকালচার। মাল্টিকালচার একটা হচ্ছে কি ভাই আসতেছে? মাল্টিকালচার। এই 2টা জিনিস তোমাদের আসতেছে। মনোকালচার কি, মাল্টিকালচার কি? মনোকালচার মানে কি জানো ভাইয়া? যখন একটি মাত্র শস্য তোমার উৎপাদন করা হবে, একটি মাত্র খামারে যখন একটা মাত্র শস্য উৎপাদন হবে, একটা মাত্র শস্যকে কি করবা তুমি? উৎপাদন করবা। ঠিক আছে, তখন এটা হচ্ছে মনোকালচার। আর মাল্টিকালচার মানে তুমি একটা মাত্র শস্য উৎপাদন করবা না, একটা মাত্র শস্য উৎপাদন না করে তুমি যখন অনেক টাইপসের অনেক ধরনের শস্য যখন উৎপাদন করবা, মানে অনেকগুলা, মানে শুধুমাত্র স্পেসিফিক তুমি একটা মাত্র শস্য উৎপাদন না করে তুমি যখন বিভিন্ন টাইপসের শস্য যখন উৎপাদন করবা, দেন তুমি এটারে কি বলতে পারতেছো? দেন তুমি এটারে বলতে পারতেছো ভাইয়া মাল্টিকালচার কিংবা শস্য বহুমুখীকরণ। ঠিক আছে, তাই শস্য বহুমুখীকরণের ফলে সবচেয়ে বেনিফিটটা আমরা কি পাইতেছি জানো? মাটির উর্বরতা বৃদ্ধি পাই। মানে বিভিন্ন ফসল, আমি ধান করতেছি, গম করতেছি, অথবা বিভিন্ন টাইপসের যে ফসল উৎপাদন করতেছে, এটার
কারণে আমাদের মাটির যখন একই ফসল যখন উৎপাদন হয় তখন মাটির উর্বরতাটা হ্রাস পায়। আমি যখন টানা যদি তুমি ইকোনমিক্স তুমি যদি মানে মনে 6টা থেকে 11টা পর্যন্ত ইকোনমিক্স পড়তেছো, তোমার একটা একঘেয়েমি আসবে না? এটা স্বাভাবিক একটা ব্যাপার, হ্যাঁ স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক আছে? তুমি যদি ইকোনমিক্স পড়ছো, এরপর আবার সিভিক্স পড়তেছো, এরপর আবার ইংলিশ পড়তেছো, একটা যখন অল্টারনেটিভ প্রসেস রাখবে তখন তোমার একটা মানে স্মুথি একটা ভাইব থাকবে, তোমার একটা ভালো লাগবে, একটা ফ্রেশ লাগবে ব্যাপারটা আর কি। আই থিঙ্ক আমার কথা বুঝতে পারতেছো। মানে তুমি যখন বিভিন্ন ধরনের জিনিস অ্যাট এ টাইম ট্রাই করবে তখন তোমার মধ্যে কি থাকবে, একটা উর্বরতা থাকবে। আমি তোমাকে এই জিনিসটাই এখানে বুঝাইতে চাইতেছি, ঠিক আছে? তাহলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় আর কি। এনিওয়ে, পরিবেশ দূষণের প্রাথমিক সমস্যা কি ভাইয়া? মানে এটা স্বাভাবিকভাবে উষ্ণতা বৃদ্ধি, পরিবেশ দূষণের ফলে উষ্ণতা বৃদ্ধি পাইলে বা এই মাটির তলায় যাবে, চাষ করবা কোথায়, ঠিক আছে? অ্যান্ড দেখো বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব নয় কোনটা প্রভাব নয় ভাইয়া, কোনটা? বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব ভাই, এগুলো সবগুলো বৈশ্বিক উষ্ণায়নের ফলে হয়, কিন্তু এই জিনিসটা ছাড়া ভাই ভূমিকম্পের মধ্যে কোনো বৈশ্বিক উষ্ণায়ন আছে? এটা হইতেছে ভাই আল্লাহ মালুম। এটা হচ্ছে টেকটনিক প্লেটের যেই হচ্ছে তোমার কম্পনের ফলেই তো ভূমিকম্প হইতেছে, ঠিক আছে? এখানে এটা নিয়ে অনেক আমরা মিথ্যাচার মানে অনেক ধরনের হচ্ছে পৌরকথা মানে লোককথা আমাদের প্রচলন আছে, দাদা দাদিদের মুখ থেকে শুনি আর কি। কিন্তু ভূমিকম্প হচ্ছে কোনো বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব নয়। ওকে, সো এনিওয়ে, এরপরের প্রশ্ন বায়োটেকনোলজি, এটা কত সালে প্রথম ব্যবহৃত হয়? এটা হচ্ছে 1919 সালে। এগুলো সিম্পল কিছু কোয়েশ্চেন, এগুলো এরকম। বা এইচআইভি টেকনোলজি বলতে গেলে আমরা কি বুঝি? এইচআইভি টেকনোলজি হচ্ছে উপসী প্রযুক্তি। এগুলো একটু মনে রাখবা। কোন জীবনকে মানব কল্যাণে প্রয়োগের প্রযুক্তিকে কি বলা হয়? মানব কল্যাণে প্রয়োগের প্রযুক্তিকে বলা হয় জৈব প্রযুক্তি, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবা। বিএসটি এর, আচ্ছা এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে, আমি একটা মিস করে গেছি। আচ্ছা এই জায়গায় একটা প্রশ্ন আছে, আমি মিস করে গেছি এই জায়গায় মনে হয়, দিস ওয়ান। ওকে, এটা আচ্ছা, বায়োটেকনোলজি কত সালে প্রথম ব্যবহৃত হয়? 1919 সালে, ঠিক আছে? এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আবিষ্কার করে, এই শব্দটা প্রথম কে ইউজ করছিল? এখানে একটা প্রশ্ন আসতে পারে আমাদের, ঠিক আছে? এই শব্দটা বায়োটেকনোলজি শব্দটা প্রথম কে ইউজ করছিল? ঠিক আছে, কে ইউজ করছিল? ঠিক আছে, এই বায়োটেকনোলজি শব্দটা প্রথমে কে ইউজ করছিল? এটাও কিন্তু আসতে পারে। এটা হচ্ছে হাঙ্গেরি একজন প্রকৌশলী, হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকে, নামটা একটু মনে রাখো, কার্ল এরিকে। এটা আমি কার্ল এরিকে, ঠিক আছে? এটাও আসতে পারে, কে প্রথমে ইউজ করছিল? কার্ল এরিকে, এটাও আসতে পারে, ঠিক আছে? সো আই থিঙ্ক বুঝতে পারছো এইচআইভি টেকনোলজি। সো এটা তো বলতে কি বোঝায়? উপসী প্রযুক্তি। সো এই হচ্ছে কথা। আর কি কি পাচ্ছি আমরা এখানে? কোন জীবনকে আমরা তো অলরেডি জেনে গেছি। তোমার এটা হচ্ছে আমাদের জৈব প্রযুক্তি। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে বলতে পারতেছি আর কি আসছে, বিএসটি এর কাজ কি, ঠিক আছে? বিএসটি এর কাজ কি? এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে বেসিক্যালি পণ্যের মান নিয়ন্ত্রণ করা। এটার কাজই হইলো কি ভাইয়া? পণ্যের মান নিয়ন্ত্রণ, পণ্যের যেটা গুণগত মান, এটা তোমার নিয়ন্ত্রণ করা হচ্ছে বিএসটি এর কাজ, ঠিক আছে? এই হচ্ছে বেসিক কিছু প্রশ্ন ভাইয়া। মানে লাস্টের যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে এক বাক্যের প্রশ্ন, হ্যাঁ? তোমার আমি যেই জায়গা থেকে তোমার প্রশ্নগুলো বেশি আসতে পারে, কিংবা যেই জায়গায় যতটুকু প্রয়োজন, কিংবা এক বাক্যে যেখানে আনসার করা যায়, আমি তোমাদেরকে সব কিছু দেখাই দিছি। এর বাইরে আশা করি প্রশ্ন তোমার আসবে না। এখান থেকেই হচ্ছে মোটামুটি তোমার সব পর্যায়ে, তুমি বোর্ড পরীক্ষা বলো কিংবা তোমার কলেজ পর্যায়ে বলো, তোমার এই জায়গাগুলো থেকে প্রশ্ন বারংবার তোমার রিপিট হয়। আশা করছি তোমাদের ভালো লেগেছে। সো কিছু জায়গায় হয়তো আমাদের একটু তোমার গিয়া ছিল, একটু স্লাইডিংয়ের কিছু সমস্যা ছিল অ্যানিমেশন। আই থিঙ্ক সবাই সব কিছু তোমার বুঝতে পারছো, সবাই সব কিছু আশা করি তোমার ক্লিয়ারলি তোমার বুঝতে পারছো আশা করি। অ্যান্ড দেন ইনশাল্লাহ নেক্সট ডে হচ্ছে আমরা থার্ড চ্যাপ্টার নিয়ে আবারও আসবো। খুব দ্রুতই তোমাদেরকে থার্ড চ্যাপ্টারের যা এমসিকিউ আছে, যা টপ এমসিকিউ আছে, যেগুলো পরীক্ষা আসতে পারে, তাও হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার করে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।